We are delighted to make this important session happen today on driving the 4IR, that is Fourth Industrial Revolution, through industry-academia collaboration. So this session is a part of the International Conference on Fourth Industrial Revolution, which is IC4IR 2021, which is organized by the University Grants Commission of Bangladesh. And this session is powered by Daffodil Family. So I'm Asif Iqbal. I'm the moderator of today's session. I would like to welcome you all to this session. Ladies and gentlemen, 4IR or Fourth Industrial Revolution is a hot topic nowadays among the academicians, politicians, and also the business leaders. So recently I have read one of the article by World Economic Forum. They have created one model along with the Ascensor. They have created the model on industry-academia collaboration. They said that if we can power up the industry-academia collaboration, the biggest opportunity for university is to create lifelong learning environment among the future workforce, and also the biggest opportunity here for the industry is they can get the potential talents from the university. So on this note, I would like to request our today's keynote speaker of this session, Professor Dr. Sheikh Mohammad Aliar Sir, who is the head of the Department of the Multimedia and Creative Technology, to share his speech. Should I call everyone? Okay, so after this session, our panel discussion will be happened again. So I think, yeah. Okay. So ladies and gentlemen, Dr. Mohammad Sheikh Aliar Sir. Good evening, everyone. ইউজিসি ইউনিভার্সিটি অফ গ্র্যান্ট কমিশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে IC4IR 2021 যে আজকের ফেস্টিভ্যাল তার শুভেচ্ছা জানাচ্ছি। তো বেসিক্যালি আজকে আমাদের এখানকার টপিকটার মূলত আমি খুব শর্টলি শেষ করব। আমাদের এখানে প্ল্যানারি সেশনে অনারেবল যেই স্পিকার যারা আছেন তারা কথা বলবেন এবং এখান থেকে আমরা লাস্ট মোমেন্টে একটা কিছু নিয়ে যাব। তো আজকের এই সেশনের মূল টপিকটা হচ্ছে ড্রাইভিং দ্য 4IR ইনিশিয়েটিভস থ্রু ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। অ্যাজ এ এডুকেশনিস্ট আমি মূলত আজকের আমার এই প্রেজেন্টেশনে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কী ভাবছে তা নিয়ে কথা বলবো। আমরা কি বিষয় নিয়ে রিসার্চ করছি, 4IR নিয়ে কি ভাবছি সেটা নিয়ে কথা বলবো, এবং আমাদের পক্ষ থেকে আমরা ইন্ডাস্ট্রির কাছে কি চাচ্ছি বা কি ভাবছি তা নিয়ে কথা বলবো। এখানে ড্যাফোডিল ফ্যামিলির সিও স্যার উনিও আছেন এবং ওয়ালটন থেকেও বিজ্ঞ দুজন ব্যক্তিত্ব এসেছেন, তারা ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে কথা বলবে। এবং এখানে প্রফেসর তৌহিদ ভূঁইয়া স্যার এবং ডক্টর ইমরান মাহমুদ, তৌহিদ ভূঁইয়া স্যার সিএসি ডিপার্টমেন্টের হেড হিসাবে আছেন এবং ইমরান মাহমুদ স্যার আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পার্সপেক্টিভে। সো তারাও এডুকেশনের পার্সপেক্টিভে কথাটা বলবে। তো শুরুতে আমরা বেসিক্যালি গুগল করলে এই পোর্শনসগুলোকে দেখতে পারি যে 4IR-এর রেভুলেশনের বিষয়টা যদি আসি, এবং এই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু মূলত এই স্লাইডটার মধ্যে আমি যেই বিষয়টা এখানে উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি 1.0। এটা 1700 শতকে শুরু হয়েছে এবং ইন্ডাস্ট্রি 2.0 সেটা 1800-তে। প্রথম শিল্প বিপ্লব যেটা ঘটেছে সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড স্টিম পাওয়ার্ড মেকানিজম নিয়ে। তারপরেরটা হচ্ছে পাওয়ার ইলেকট্রিসিটির বিষয়টা আসে 1800 শতকের দিকে, এবং ইন্ডাস্ট্রি 3.0 যেটা 1990 সালের দিকে আসছে সেটা হচ্ছে অটোমেশন অ্যান্ড কম্পিউটার্স, অ্যান্ড নাও উই আর ইন 4IR, দ্যাট ইজ 4.0।
এখানে একটা জিনিস উল্লেখ করার বিষয়টা আছে, এই একটা স্লাইডেই অনেক কিছু বলার আছে। প্রথম যে কথাটা বলবো, এখানে যদি আমরা তাকাই, এইটা গবেষণার ফসল এবং সেই গবেষণাগুলো টারশিয়ারি লেভেল থেকে গবেষণা হয়ে তারপর সেটা একটা শিল্পের বিপ্লব ঘটিয়েছে। তো অবশ্যই ইন্ডাস্ট্রির পাশাপাশি এডুকেশনের একটা কোলাবোরেশনটা এখানে দরকার। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ইন্ডাস্ট্রি 1.0 কথাটা চিন্তা করি, সেটা 1700 দিকে, তারপর 2.0 1800 বছরের দিকে 100 বছরের সময় নিয়েছে, এবং তারপরেরটা হচ্ছে 1990, দ্যাট মিন্স 190। কিন্তু 1990-এর পরে এখন আমরা কোথায় আছি? উই ক্যান সি দ্য টাইম ফ্রেম। ধীরে ধীরে আমাদের সময়টা কমে যাচ্ছে। এই সময়টা কেন কমে যাচ্ছে? দ্রুত টেকনোলজির বিকাশ এবং আমাদের নতুন চিন্তা ভাবনা এবং জীবনযাত্রার চাহিদার প্রয়োজনেই এই বিপ্লবটা খুব শর্ট সময়ের দিকে আমাদের কাছে আসছে। এবং হোপফুলি ইন্ডাস্ট্রি 5.0, আই হোপ উইদিন 5 ইয়ার্স ইন্ডাস্ট্রি 5.0 চলে আসবে, যেটা এক্সআর বলা হয়, যেটা এক্সটেন্ডেড রিয়েলিটির বিষয়টা, সেটা নিয়েও আমরা আলোচনা করব আজকে এখানে। তো এখানে যে বিষয়টা হয়, যে শিল্প বিপ্লবগুলো রয়েছে, এখানে গুণী ব্যক্তিত্বরা জেমস ওয়াট, থমাস আলভা এডিসন এবং ইন্টারনেট যারা গবেষণা করেছে তার, এবং 4IR-এর মিস্টার ক্লাউস, উনি 2016 সালে একটা বই প্রথম লিখেছে, কিন্তু 2012 সালে জার্মানে তখন 4IR নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছিল তাদের ফ্যাক্টরিগুলোতে। এইখান থেকেও একটা জিনিস প্রমাণিত হয়, তাদের বায়োগ্রাফি যদি আমরা দেখি, তাদের এই টারশিয়ারি লেভেল এডুকেশন থেকে রিসার্চটার ফলেই কিন্তু বিকাশটা ঘটেছে। তো আমি মনে করি যে 4IR-এর রেভুলেশন বা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের জন্য বাংলাদেশ সরকার এবং আমরা সবাই যারা ভাবছি, এখানে বাংলাদেশকে এই অটোমেশনের যুগে নিয়ে যাওয়ার জন্য একটাই সম্ভব, যেটা হচ্ছে টারশিয়ারি লেভেল এডুকেশন থেকে আমাদের শুরু করতে হবে। টারশিয়ারি লেভেল এডুকেশন থেকে শুরু করতে হবে। ইউনিভার্সিটি রিসার্চ করে আর ইন্ডাস্ট্রি সেটাকে মানুষের কাছে পৌঁছে দেয়। সো দুই পক্ষের সুন্দর একটা কোলাবোরেশন এখানে দরকার। এবং 4IR-এর পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে সাইবার সিকিউরিটি, আমাদের এখানে তহিদ স্যার আছেন, আমি অনুরোধ করব তার প্যানেল স্পিকারের সময় তিনি যখন কথা বলবেন, তিনি তার সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলবেন। ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, 3D পেন্টিং, অ্যাডভান্স রোবোটিক্স, বিগ ডেটা অ্যানালাইটিক্স, IoT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং এক্সটেন্ডেড রিয়েলিটি, এই বিষয়গুলো এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য হটকেক, মূল সাবজেক্ট একটা ইন্ডাস্ট্রিকে অটোমেটেড করার জন্য। তার পাশাপাশিও এখানে সিনথেটিক বায়োলজিক্যাল জিনোম, এইগুলার ক্ষেত্রেও কিন্তু এখন 4IR-এর দিকে চলে আসছে। তো ইন্ডাস্ট্রি এই অটোমেশনের সময় যদি আসে, আমরা বেসিক্যালি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি তো অবশ্যই হব। কারণ আমাদের সবার বুক পকেটে একটা করে মোবাইল আছে। এই মোবাইল, এই স্মার্টফোন ইজ নট সিম্পলি এ স্মার্টফোন। আমার বুক পকেটে বা হোয়াট এভার আমি যখন ক্যারি করি, সারা বিশ্বটাকে নিয়েই ক্যারি করি। সো হোয়াই? ওখানে কিন্তু অনেক ডাটা, সেই ডাটা এখন যদি অটোমেশনের কথা চিন্তা করি, IoT-র কথা চিন্তা করি, বিগ ডেটা অ্যানালাইটিক্সের কথা যদি চিন্তা করি, আমরা মেশিন লার্নিংয়ের কথা যদি চিন্তা করি, পুরো টেকনোলজিটাই ডাটা নির্ভর। সো এই ডাটা এখন 4IR-এর পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে এখানে কিন্তু যেই চ্যালেঞ্জগুলোর মধ্যে আসে, সেখানে আমাদের সিকিউরিটির বিষয়টা আসছে। আমরা ডেটাগুলোকে কীভাবে হ্যান্ডেল করছি সেইটাও দেখার একটা বিষয় আছে, এবং সেই ডেটা সেন্সিটিভিটির ব্যাপারটা, এই বিষয়গুলো নিয়েও আমাদের চিন্তাভাবনা করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আরও একটা যে চ্যালেঞ্জ, এইটা A2I-এর একটা সমীক্ষা থেকে দেখা গিয়েছে যে রেডিমেড গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টর থেকে 60% টোটাল 27 লাখ লোক
এই টোটাল অটোমেশনে চলে গেলে তারা চাকরি হারাতে পারে। ফার্নিচারের ক্ষেত্রে 60%, অ্যাগ্রো প্রসেসিংয়ের ক্ষেত্রে 40%, লেদারের ক্ষেত্রে 35% এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিস থেকে 20%। এখন তারা যদি চাকরি হারায়, প্রসঙ্গ আসতে পারে তাহলে 4IR দিয়ে কী করব। কিন্তু অটোমেশনের যুগে আমাদের যেমন যেতে হবে এবং অল্টারনেটিভ চিন্তা ভাবনাও আমাদের করতে হবে, এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি সেই চিন্তা ভাবনাটা করে, আমি পরবর্তী সময়ে আমার প্রসঙ্গে বলবো। তো এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ, যারা চাকরি হারাবে তাদেরকে আমরা এই ইন্ডাস্ট্রির সাথে কিভাবে যুক্ত করতে পারি, বা তাদেরকে আমরা কিভাবে নতুন আরেকটা কর্মব্যবস্থা করে দিতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি বলি, গার্মেন্টস সেক্টরের যারা চাকরি হারাবে অথবা ফার্নিচার সেক্টরে যারা চাকরি হারাবে এবং তাদের শিক্ষতার হার বা তারা কতটুকু শিক্ষা নিয়েছে, প্রয়োজন বোধে তাদেরকে 6 মাস বা 10 মাসের একটা ট্রেনিংয়ের মাধ্যমে 3D প্রিন্টিংয়ের টেকনোলজির মধ্যে নিয়ে আসা যায়। এখন 3D প্রিন্টিংয়ের মাধ্যমে নানা ধরনের আসবাবপত্র হতে শুরু করে খেলনা, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি বাংলাদেশ এখন তৈরি হচ্ছে। মোট কথা হচ্ছে আমাদের ভাবা উচিত এই মানুষগুলো যখন কর্মহীন হয়ে পড়বে তাদেরকে আমরা কি করতে পারি। সো অল্টারনেটিভ একটা চিন্তাভাবনা বিশ্ববিদ্যালয় থেকে করা উচিত এবং গভর্নমেন্ট থেকেও করা উচিত এবং ইন্ডাস্ট্রি থেকেও ভাবাটা উচিত। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যেমন ইউনিভার্সিটিতে আমি যদি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, এন্টারপ্রেনারশিপ নামে একটা সাবজেক্ট ডিপার্টমেন্ট রয়েছে এবং রিয়েল এস্টেট নামে একটা ডিপার্টমেন্ট রয়েছে। এবং আবার যদি চিন্তা করি, আমি যেই ডিপার্টমেন্টের হেড হিসাবে আছি, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট, 2012 সালে এই ডিপার্টমেন্টটা তৈরি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এবং এই এমসিটি ডিপার্টমেন্ট, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশে আর কোথাও নেই, এখন পর্যন্ত হয়নি। বাট বর্তমান সময়ে সরকার গেম ইন্ডাস্ট্রির কথা ভাবছে। অনেক ইউনিভার্সিটি ডিপ্লোমার মতো, ঢাকা ইউনিভার্সিটি তো ডিপ্লোমা চালু হয়েছে, অনেক ইউনিভার্সিটি এই মুহূর্তে ভাবছে, কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি 2012 সালে সেই ভাবনাটা ভেবেছে। এবং আপনারা দেখতে পারেন যে এই 4IR-এর পার্সপেক্টিভে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এই 3D প্রিন্টিং, এই সেক্টরটার জন্য মাল্টিমিডিয়াটা কতটুকু দরকার। আরেকটা বিষয়ে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে মাল্টিমিডিয়াকে আমি যদি বলি যে এখানে মেশিন লার্নিং এর কথা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললাম, রোবোটিক্সের কথা বললাম, যে টেকনোলজি, সেই টেকনোলজির একটা অবয়ব দান করে মানুষের কাছে। কারণ এখন মানুষ ইনফরমেশনটা পেতে চায় ভিজুয়াল আকারে, ভিজুয়ালি মানুষের কাছে ইনফরমেশনগুলো ট্রান্সমিট হচ্ছে। সো মাল্টিমিডিয়াটার গ্রহণযোগ্যতাটাও এই 4IR-এর মধ্যে রয়েছে। এখন হোয়াট ক্যান উই ডুর মধ্যে, বা আমরা কিভাবে পরবর্তী ওয়ার্কফোর্সগুলো নিয়ে চিন্তা করতে পারি, সেটার প্রসঙ্গে একটা এখানে সুবিধার যে বিষয়টা, যে বর্তমান ইয়াং জেনারেশন কিন্তু নতুন কিছু করতে চায়, নতুন কিছু ভাবতে চায়। এই যে বয়স ভিত্তিক যে আগে যে কনস্ট্রেন্ট, সেই বাধাটা এখন নাই, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময় মূলত নাই। এখানে সবার ঘরেই ছোট ছোট বাচ্চারা আছে এবং দীর্ঘ এই প্যান্ডেমিকের সময় 2 বছর যখন স্কুল, আমি টার্সিয়ারি লেভেলের কথা বলছি না, স্কুলের বাচ্চারা যখন ঘরে বসেছিল এবং তাদের ক্লাসগুলো হয় বাবা মার স্মার্টফোনে অথবা মোবাইলে, ল্যাপটপে তাদের ক্লাসে তারা জয়েন করেছে, জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে। তার পাশাপাশি তারা গেম খেলেছে, তার পাশাপাশি তারা ইউটিউবে অনেক টেকনোলজিক্যাল বিষয়গুলো দেখেছে এবং তারা কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায় সেটাও এর মধ্যে শিখে ফেলেছে। এই বিষয়গুলো কিন্তু বাচ্চাদের মধ্যে আছে। সো এইখানে মূল বিষয়টা হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে এখানে
গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের একটা সমীক্ষার একটা ডেটা থেকে দেখা গেছে যে তারা ইন্ডিভিজুয়ালি 33% মানে টেকনোলজিক্যাল পার্সপেক্টিভে তারা নিজেরা শিখে, তারপর হচ্ছে 27% কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পায়, এবং 21% স্কুল থেকে, 14% গভর্নমেন্ট থেকে, 3% এবং এমপ্লয়ি হিসাবে যখন তারা ঢুকে সেখান থেকে শিখতে পারে, এবং নন প্রফিটেবল অর্গানাইজেশন থেকে 2% সেখানে হয়। তো শিক্ষার ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু সবসময় নতুন কোনো কিছু শিখতে চায় এবং নতুন কিছু জানতে চায় এবং টেকনোলজি ওরিয়েন্টেড। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট টু মুভ অন উইথ দ্যাম। তো মোর ফোকাস অন আওয়ার টার্সিয়ারি লেভেল এডুকেশনে যদি আমরা চিন্তা করি, যে এর পাশাপাশি যেটা বলতে চাচ্ছি যে 4IRটাকে এই মুহূর্তে আমার মনে হয় আমাদের সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকেই ধারণা থাকে যে 4IR মিনস এটা টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড, সাবজেক্টগুলো পড়লেই আমি 4IR জানতে পারবো বা বুঝতে পারবো, বা তারাই লিড দিবে, তারাই ভাববে। এই সনাতনী চিন্তাভাবনা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ আদারওয়াইজ যে যদি 4IR ইন্ডাস্ট্রিটা দিনকে দিন যদি গ্রো আপ হয়, তাহলে শুধুই কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা আদার্স ইনফরমেশন টেকনোলজি জানার ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই কি মার্কেটে চাকরি করবে? তাহলে ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কী করবে, বা ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কী করবে? তো সেই ক্ষেত্রে কিন্তু ভাবাটা দরকার, কারণ ইন্ডাস্ট্রি নিডস স্কিল পিপল। সেখানে যে শুধুমাত্র টেকি পার্সন দরকার শুধু তা না। আমরা যদি ইকোনমিক্সের দিকে চিন্তা করি, ম্যানেজমেন্টের দিকে যদি চিন্তা করি, দে নিড টু নো অ্যাবাউট দ্য বিজনেস অ্যানালাইটিক্স। এবং বোধ করি যে এবং আমাদের ইউনিভার্সিটির মধ্যেও আমরা সেইভাবেই চিন্তাভাবনা করি, এবং এডুকেশনিস্ট যারা তাদেরও চিন্তা করা দরকার তাদের কোর্সগুলোর মধ্যে 4IRের পার্সপেক্টিভে যে সাবজেক্টগুলা, সেই সাবজেক্টগুলা ইনকর্পোরেট করাটা এখানে দরকার। বিগ ডেটা অ্যানালাইটিক্স একটা ইম্পর্ট্যান্ট পার্সন যারা বিজনেস ওরিয়েন্টেড ফ্যাকাল্টির সাথে জড়িত তারা। অন দ্য আদার হ্যান্ড ল ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু সাইবার সিকিউরিটি বা এই রিলেটেড বা ল রিলেটেড সাইবার স্পেসের যে ল, সেই জিনিসটাও জানতে হবে। কেন জানতে হবে সেটা পরে বলতে চেয়েছিলাম, কিন্তু এখানে একটু বলি। অলরেডি উই নো অ্যাবাউট দ্য মেটাভার্স, রাইট? এবং গত পরশু একটা ফিচার আমি দেখলাম, অলরেডি মেটাভার্সে জায়গা জমি যেরকম কিনে মানুষ, সেরকম কেনা বেচা শুরু হয়ে গেছে, জায়গা কিনা শুরু হয়ে গেছে। সো তার মানে কি, ওখানে একটা ভার্চুয়াল সমাজ ব্যবস্থা তৈরি হবে, এবং ভার্চুয়াল সমাজ ব্যবস্থা যদি তৈরি হয়, সেখানে ভার্চুয়ালি কিছু ক্রাইম, কিছু প্রবলেমসও তৈরি হবে, এবং সেখানে লও দরকার, সেই বিষয়গুলোও দরকার। সো ল ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এই বিষয়গুলোর চিন্তাভাবনা করা দরকার। মোট কথা আমি যেটা বলছি যে আলটিমেট দুনিয়াটা যদি 4IR হ্যান্ডেল করে বা সেই দিকে যদি আমরা যাই, যতগুলো সাবজেক্ট রয়েছে ইউনিভার্সিটিগুলোতে, সেখানে দু একটা 4IR রিলেটেড সাবজেক্টসগুলো ইনকর্পোরেট করা একান্ত দরকার। তাহলে তারা মার্কেটে, দ্যাট মিনস ইন্ডাস্ট্রিতে তারা সাস্টেইন করবে, আদারওয়াইজ এই মানুষগুলো সাস্টেইন করতে পারবে না। সেটা নিয়ে আমাদের চিন্তা করাটা একটা দরকার। আমি এখন বেশি কালক্ষেপণ করব না, আমাদের ইউনিভার্সিটির বিষয়টা নিয়ে যদি আমি বলি, আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কারেন্টলি আমরা যে বিষয়গুলো নিয়ে রিসার্চ করি, গবেষণা করি এবং আমাদের ল্যাবরেটরি রয়েছে, সেগুলো বিগ ডেটা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, Internet of Things, robotics, blockchain, augmented reality and virtual reality, 3D printing and 3D modeling, nanotechnology, synthetic biology and bioinformatics। এই বিষয়গুলো নিয়ে
আমাদের শিক্ষকরা এবং আমাদের সিনিয়র স্টুডেন্টস এবং এই আমাদের ইউনিভার্সিটি যারা শিক্ষকগণ রয়েছে তারা এখানে তো রিসার্চ করছে, পাশাপাশি বাহিরের ইউনিভার্সিটির অনেক বড় বড় রিসার্চারদের সাথে কোলাবোরেটলি কাজ করে এই বিষয়গুলোর উপরে তারা গবেষণা করে যাচ্ছে। আমাদের ল্যাবরেটরির দিকে যদি যাই, প্রথমে আসে ড্যাফোডিল রোবোটিক্স অ্যান্ড আইওটি ল্যাব। এখানে রোবট বিষয়ক গবেষণা হয়। রিসেন্টলি তারা রোবট নকশার আসর একটা প্রোগ্রামও করেছে এখানে। তারপর হচ্ছে ফ্যাব ল্যাব, ফ্যাব্রিকেশন ল্যাব, এখানে 3D প্রিন্টিং টেকনোলজিটা রয়েছে। এরপরে রয়েছে ডিআইইউ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড মেশিন লার্নিং ল্যাব। এখানে তারা বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে বর্তমানে কাজ করছে। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ল্যাব, এখানে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল গেট, আমরা পরবর্তীতে বলবো সেই বিষয়টা নিয়ে, সেই বিষয় নিয়ে এখানে রিসার্চ হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় যে ফান্ডিং ফ্যাসিলিটির জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল নামক একটা সংস্থা রয়েছে, যেখানে স্টুডেন্টরা নতুন কোনো কিছু তৈরি করলে বা কোনো শিক্ষক যদি গবেষণা করতে চায় তার সেটাকে ফান্ডিং করার জন্য এই ব্রাঞ্চটি কাজ করে যাচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে এই পোর্শন, এই ডিপার্টমেন্টটি, যে বাহিরের দেশের ইউনিভার্সিটির সাথে স্টুডেন্ট এক্সচেঞ্জ এবং আমাদের শিক্ষকরাও বাইরের দেশের ইউনিভার্সিটিতে যে পড়িয়ে আসছে, ওখান থেকেও এখানে আসছে, এবং তার পাশাপাশি একটা গবেষণার একটা সুন্দর লিঙ্ক আপ এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাজ করে যায়। এবং আওয়ার রিসার্চ বেসড প্রজেক্টের মধ্যে এখানে ভার্চুয়াল গেট, এই বিষয়টা নিয়ে যদি আমি উল্লেখ করি, এটা টোটালি 3D এনভায়রনমেন্টে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, একটা B2B এবং B2C রিলেটেড অল কাইন্ডস অফ ইভেন্টস এখানে এই ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে করা যায়। অ্যান্ড ডিউরিং দিস প্যান্ডেমিক টাইম উই অলরেডি ডেভেলপ দিস পার্ট, এবং ডিজিটাল ডিভাইস ইনোভেশন এক্সপো এবং ডিসিসি এর যে বিজনেস সামিটটা হয়েছিল, ইন্টারন্যাশনাল সামিট, এই আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমেই হয়েছিল। এবং বর্তমানে আমরা এখান থেকে যেটা ভাবছি সেটা হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি নিয়ে ভাবছি, যেটা অলরেডি আপনারা শুনে থাকছেন, মেটাভার্স বেসিক্যালি ফেসবুকের দেওয়া একটা নাম। বেসিক্যালি এই পার্টটার নাম হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি। অলরেডি মাইক্রোসফট অনেক আগে চিন্তা ভাবনা করেছিল, তারা বহুদূর এগিয়েছিল, বাট ফেসবুক ইজ জায়ান্ট কোম্পানি, দে হ্যাভ লট অফ ডেটা, everything, so they can move in any technology, so that's why they are thinking about metaverse, they give the name the metaverse. So ultimate worldটা ওখানেই যাচ্ছে, এবং আমরাও এই এক্সটেন্ডেড রিয়েলিটিটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমাদের প্রিভিয়াস যে ভার্চুয়াল গেটটা, এটা নিয়ে ভাবছি, এবং এখানে বলতে পারবো, জোর গলায় বলতে চাই, সেটা হচ্ছে যে একটা সময় এখানে আরেকটা থ্রেড এসে হাজির হবে, বাট অল্টারনেট। একটা সময় অনেক ছোট ছোট অফিস ভাড়া করে আপনার অফিস চালানোর দরকার নাই, আপনি এখানে একটা এনভায়রনমেন্ট পাবেন। ইউ ক্যান মেক ইউর অফিস, ইউ ক্যান ডু এনিথিং, অফিসিয়াল জবস, মানে আপনার অফিসিয়াল কাজকর্ম করার জন্য যেই সমস্ত কাজটা এখানেই, ইউ ডোন্ট নিড দ্য অফিস। লাইক উবার, তাদের কোনো গ্যারেজ নাই, তাদের কোনো গাড়ি নাই, কিন্তু তারা বিজনেস করে যাচ্ছে। সো এই এক্সটেন্ডেড রিয়েলিটির এই প্ল্যাটফর্মটা আমরা এখন চিন্তা ভাবনা করছি, এবং ভবিষ্যতে আমরা এই কাজে এগিয়ে যাব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাস্ট এই বছরের দিকে মাঝামাঝি সময়ে ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তাদের সভা থেকে ডিসিশন নেওয়া হয়, প্রত্যেক ইউনিভার্সিটিতে, বিশেষ করে
প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা 4IR রিসার্চ সেল থাকবে। সো ড্যাফোডিল সেই মোতাবেক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 4IR রিসার্চ সেল রয়েছে। এই 4IR রিসার্চ সেল বেসিক্যালি তার কার্যপ্রণালীগুলো বর্তমানে যেভাবে করে যেতে চায় বা করছে সেই বিষয়টা এখানে 4IR রিসার্চ সেলটাকে আমরা দেখছি সবার উপরে, বিশেষ কিছু না। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে 4IR রিলেটেড পূর্বে যে ল্যাবগুলো দেখলাম সেই ল্যাবগুলোতে কি প্রয়োজন, কিভাবে তারা কাজ করছে, তাদের যে উদ্ভাবনীগুলো, তাদের যে গবেষণাগুলো সবগুলাকে নিয়ে পরিচালনা করা হচ্ছে এই 4IR রিসার্চ সেলের কাজ। FSIT, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এই যে ফ্যাকাল্টিগুলো রয়েছে এই ফ্যাকাল্টিগুলো আন্ডারের যেই ল্যাবগুলো রয়েছে এবং পাশাপাশি রিসার্চ ডিভিশন এবং ক্লাব, এই সবার সমন্বয়ে এই যেই উদ্ভাবনটা হয়ে থাকে, যে রিসার্চটা হয়ে গবেষণার ফলে যেই প্রোডাক্টটা বের হয় সেটা পরবর্তীতে ড্যাফোডিল এখানেই দেখতে পারবেন যে ড্যাফোডিল ফ্যামিলির কাজ। আমাদের এখানে অনারেবল সিও স্যার রয়েছেন। আমাদের ড্যাফোডিল ফ্যামিলির আন্ডারে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, BSDI, আরও অনেক আদার্স কনসার্ন রয়েছে। তো এই ইউনিভার্সিটি থেকে এই গবেষণালব্ধ কাজগুলো পরবর্তীতে প্রফেশনাল পার্সপেক্টিভে মার্কেট ভায়াবিলিটিটা দেওয়ার জন্য তখন সেই পার্টটা চলে যায় ড্যাফোডিল ফ্যামিলির কাছে এবং সেই ড্যাফোডিল ফ্যামিলির মাধ্যমে সেটা তখন প্রফেশনালি বাহিরে সেই কাজে যায়। যেমন এখানে ড্যাফোডিল কম্পিউটার্স, স্পাইরাল ওয়ার্ল্ড, DSL, ডল, ড্যাফোডিল ওয়েব অ্যান্ড ই কমার্সের বিষয়টা এখানে রয়েছে। সো 4IR রিসার্চ সেলের মূলত যে কাজটা সেটা হচ্ছে যে 4IR রিলেটেড রিসার্চটা ইউনিভার্সিটির মধ্যে কিভাবে কাজ করবে সেই বিষয়টাকে আরও নতুনভাবে ইউনিভার্সিটিতে সেই রিসার্চের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, আমাদের ছোট ছোট ক্লাবের মাধ্যমে বিভিন্ন সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে উদ্ভাবিত করা এবং আদার্স যে ল্যাবগুলোতে কাজ হয়ে থাকে সেই বিষয়টা। যেমন একটা এক্সাম্পল আমি দেই, এখানে আমার দুই সম্মানিত শিক্ষক রয়েছেন। ইমরান স্যারের ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে রোবোটিক্স ল্যাব, তহিদ ভুঁইয়া স্যারের ডিপার্টমেন্টে রয়েছে ফ্যাব্রিকেশন ল্যাব, যেটা 3D প্রিন্টিংয়ের বিষয়টা, আর আমার ডিপার্টমেন্টে রয়েছে মাল্টিমিডিয়া সেক্টরে। এখন যদি এই তিনজনের মাধ্যমে কিন্তু একটা রবট বেরিয়ে আসতে পারে। দ্য থিং ইজ, আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টস ধরা যাক একটা প্রস্থেটিক হ্যান্ড তৈরি হবে, রোবোটিক্স একটা হ্যান্ড তৈরি হবে, এই রোবোটিক্স হ্যান্ডের 3D মডেল ডিজাইনটা মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের ল্যাব থেকে হয়। এই 3D মডেলটা পরবর্তীতে যাবে হচ্ছে ফ্যাব্রিকেশন ল্যাবে, সেই ফ্যাব্রিকেশন ল্যাব থেকে সেটা 3D প্রিন্টিংয়ের মাধ্যমে সেই প্রস্থেটিক হ্যান্ডসটা তৈরি হয়। তারপর সেটা চলে যাবে রোবোটিক্স ল্যাবে এবং দে উইল মেক দ্য রোবট। ওকে, সো লাইক দিস একটা হ্যান্ডস এইভাবে মুভ করতেছে। সো মাল্টিমিডিয়া পার্টটা সে সিমুলেট করে রিগিংয়ের মাধ্যমে কিভাবে হাতটা নড়াচড়া করবে, হাতটা কিভাবে তৈরি হবে। তারপর সেটা পার্ট বাই পার্ট ফ্যাব্রিকেশন ল্যাব থেকে 3D প্রিন্টিংয়ের মাধ্যমে প্রিন্ট হয়ে বের হবে এবং আফটার দ্যাট আপনার রোবোটিক্স ল্যাব থেকে সেই মোটর দিয়ে যেইভাবে একটা রোবট তৈরি হয় সেই জিনিসটাকে তৈরি হবে। সো এই যে সমন্বয়তা, এই সমন্বয়তা যেরকম এডুকেশন সিস্টেমের মধ্যেও এখন দরকার, কারণ 4IR নিজস্ব কারো এখন সম্পত্তি না। সিম্পল বলতে যেটা সহজ সেটা হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের সমন্বয়ে এই এডুকেশন সিস্টেমের মধ্যেও একটা ডেভেলপমেন্ট দরকার। অন দ্য আদার হ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এই সমন্বয়তাটা দরকার। আপনার ওয়ালটন থেকে আসছেন, হ্যালো ওয়ালটন, আমি বুঝতে পারছেন কেন কথাটা বললাম, কারণ ইদানিং টিভিসিতে দেখা যাচ্ছে হ্যালো ওয়ালটন বললে আপনার এসি চালু হয়ে যাচ্ছে এবং সেই এসি টেম্পারমেন্ট হইতে আরও সব কিছু, এই যে মেকানিজমগুলো এখন ইন্ডাস্ট্রির মধ্যে অলরেডি চলে আসছে এবং হোপফুলি আরও বেশি যেতে হবে কিন্তু আমাদের।
আরও বেশি যেতে হবে। 4IR এর আগে কি আমাদের কি রবট ছিল না? ছিল কিন্তু। 4IR যদি 2016 সাল থেকে যদি এই ট্রেনটা চালু হয়, তার আগেও কিন্তু রবট ছিল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সেই ডিফারেন্সটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের যদি রবট থাকে আর আমরা যদি দাবি করি ইয়েস উই আর ইন 4IR, সিম্পলি রং। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা আছে, সেখানে ডেটার ইন্টিগ্রেশনের ব্যাপারটা আছে, অটোমেশনের ব্যাপারটা আছে, এবং টোটাল একটা ইন্ডাস্ট্রি অটোমেশনের জন্য যে বিষয়টা আসতে হবে। কেন আমি অটোমেশনে যাচ্ছি? খুব কম সময়ে প্রোডাকশনটা দেওয়ার জন্য, নির্ভুলভাবে প্রোডাকশনটা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে বিষয়টা আছে। আমি আপনাদের ওই সেক্টরটা বুঝি না, আমি মাল্টিমিডিয়া সেক্টরটা বুঝি। ফর এক্সাম্পল একটা ক্ষুদ্র একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাচ্ছি। একটা অ্যানিমেশন তৈরি হবে, সেই অ্যানিমেশনে ক্যারেক্টার থাকবে। সো এখন একটা ক্যারেক্টার মডেল তৈরি করতে হলে, যেমন ফাইন্ডিং নিমোস নাম শুনছেন না? ফাইন্ডিং নিমো, এইটার ক্যারেক্টারটা মডেল তৈরি করার জন্য ইউ ডোন্ট নো যে ওখানে ক্যারেক্টার মডেলাররা 7 মাস সমুদ্রের তলদেশে একটা ল্যাব তৈরি করেছে কাঁচের, এবং তারা সমুদ্রের যে মাছ বা সমুদ্রের হাঙ্গর বা ডলফিন কিভাবে চলাফেরা করে সেই বিষয়গুলোকে পর্যালোচনা করেছে 7 মাস। দেন তারা আরও 1-1.5 বছর ধরে সেই ক্যারেক্টারগুলোকে তৈরি করেছে। এখন এই মাল্টিমিডিয়ার এই ইন্ডাস্ট্রিতে যদি 4IRটা কীভাবে আসবে? লুক, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মাধ্যমে কিন্তু এখন সেখানে 4IRটা ঢুকে যাবে ইজিলি, এবং কাজটাকে আরও সহজ করে দেবে। যে একটা ক্যারেক্টারকে তৈরি করতে গেলে যেখানে 6-7 মাস প্রয়োজন, সেটা এখন অনেক ধরনের ডেটা কিন্তু আছে। সো সেই ডেটার মাধ্যমে খুব দ্রুত সেই ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে পারে। সো এইভাবেই কিন্তু অটোমেশনটা হয়। দেন উই ক্যান সে উই আর ইন 4IR। সো আর বেশি দীর্ঘায়িত করব না, এটাই আমার শেষ প্রশ্নটা ছিল। তো এখানে এডুকেশনিস্টরা রয়েছে এবং ইন্ডাস্ট্রি পার্সনরা রয়েছে। এখন ফ্লোর ইজ ইয়োর্স। আমরা কিভাবে এডুকেশন এবং সেক্টর এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেটিভলি কাজ করে রিয়েল যে 4IR যেটা দেখতে চাই বা যেটা বুঝতে চাই, সেটা কি আগে জানতে চাই, তারপর সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টা একান্ত জানা দরকার। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ আলিয়ার স্যার। স্যার অনেক সুন্দর করে আসলে আমাদের ইউনিভার্সিটির যতগুলো পজিটিভ ইস্যুসগুলো আছে, ইনফ্যাক্ট 4IR নিয়ে যতগুলা বিষয় আছে সেগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে তুলে ধরেছেন। ওকে, সো আমরা একটা খুব ভালো একটা কেস স্টাডি দেখলাম। এবার আমরা আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের নিয়ে একটা ডিসকাশন সেশন আমাদের হবে। সো ফর দিস ডিসকাশন উই হ্যাভ আওয়ার স্টিম প্যানেলিস্ট। সো আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার স্টিম প্যানেলিস্ট, ফার্স্ট অফ অল মোহাম্মদ নুরুজ্জামান, Group CEO of Daffodil Family. Sir, please join the panel. Then Mr. Abu Daud Khan, Managing Director and CEO of Inroute International Limited. Okay. So then we have Mr. Taposh Kumar Mozumdar, Chief of Research and Innovation, and also the Senior Executive Director of Walton High Tech Industries. Then we have Mr. M.S. Wasif Khan, Service Operation Manager and Customer Service Management of Walton Group. Then I would like to request Professor Dr. Tovhid Bhuiya, Head of the Department of the Computer Science and Engineering of Daffodil International University. And finally, Dr. Imran Mahmood, Associate Professor and Head of the Department of Software Engineering, Daffodil International University. We should give them a big hand to welcome to this panel. Sir. আসিফ, একটা চেয়ার সরাই দিতে, একটা চেয়ার সরাই দিতে।
Hello. Hello. Yeah. Thank you so much, Professor Dr. Sheikh Mohammad Allaher অত্যন্ত সুন্দরভাবে 4IR কে আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ব্রিজিংটা 4IR যখন অলরেডি শুরু হয়ে গেছে, বাট এটা যে ব্যাপক হারে যখন বাংলাদেশ শুরু হবে তখন ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটি সেতুবন্ধন, একটি কোলাবোরেশন, একটা জয়েন্ট এফোর্টের প্রয়োজন হবে, নো ডাউট অ্যাবাউট ইট। অ্যান্ড ডেফিনেটলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেটাকে ফিল করে এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে, যেটি IC4IR, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অ্যান্ড বিয়ন্ড। তো এই কনফারেন্স থেকে আজকের যে টপিক, সেই টপিকটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা এখনও কাজ করছি ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া নিয়ে। তো ইন্ডাস্ট্রি বর্তমানে যে কাজ আমরা করছি তার থেকে একটু ভিন্নতর হবে। আপনারা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা জেনেছেন যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে যা কাজ হচ্ছে এবং একাডেমিতে যা কাজ হচ্ছে সেটা নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। আসলে আপনারা শুনে থাকবেন যে ইন্ডাস্ট্রি বলছে যে লোক পাচ্ছি না, আবার আমাদের লক্ষ লক্ষ বেকার তৈরি হচ্ছে। তাহলে এই যে গ্যাপ, বর্তমান প্রেক্ষাপটে সেই গ্যাপ, বাট যখন 4 ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন ব্যাপকভাবে শুরু হবে তখন কিন্তু এই গ্যাপ আরও বেশি তৈরি হবে। সো এখনই আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে কিভাবে সেই গ্যাপটা দূর করা যায়। There are lot of examples লোকালি এবং গ্লোবালি যে কীভাবে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া কোলাবোরেট করতে পারে, কোন মডেলে কাজ করতে পারে, কি কি উদ্যোগ হতে পারে। সেই উদ্যোগগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পার্ট হচ্ছে আপনার রিসার্চ, জয়েন্ট রিসার্চ, অ্যাকশন রিসার্চ আমরা যেটাকে বলি, অ্যাপ্লাইড রিসার্চ আমরা যেটা বলি, শুধু থিওরিটিক্যাল না, ভেরি স্পেসিফিক্যালি একটা ইন্ডাস্ট্রির প্রবলেমকে নিয়ে ইন্ডাস্ট্রির লোকজন এবং একাডেমিয়া মিলে রিসার্চ করা এবং সেটার একটা আউটকাম যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে এবং সেটাকে কমার্শিয়ালাইজ করা যাবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা আবার অ্যানাদার সেন্স এক নাম্বারও বলা যায়, যে আমরা যেটাকে প্রেডিক্ট করছি, ইটস নট অনলি প্রেডিক্ট, যেগুলো উন্নত দেশে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের যে সমস্ত কম্পোনেন্টগুলো বা যে সমস্ত টেকনোলজিগুলো ইউজ হচ্ছে, কিছু কিছু বাংলাদেশে ইউজ হচ্ছে, সেগুলো আমাদের কারিকুলামে ইনপুট করা এবং সেই কারিকুলাম মোতাবেক আমাদের শিক্ষার্থীদেরকে পড়ানো, আবার তারও আগে শিক্ষকদেরকেও সেই বিষয়ে যথাযথ প্রশিক্ষণ বা অভিজ্ঞতা অর্জন করা। তো এই যে রিসার্চ এবং কারিকুলাম চেঞ্জ, এটি দুটো বিষয় ফার্স্ট আমি বলবো। সেকেন্ড হচ্ছে এখন স্টুডেন্টদেরকে কিন্তু আলটিমেটলি বেসিক জিনিসই পড়াবে বিশ্ববিদ্যালয়। অনেকেই অনেক কথা বলেন, আমি আমার মুখ থেকে সেটা হয়তো কতটা সাজে আমি জানি না, আমি কোর একাডেমিকের লোক না, আমি ইন্ডাস্ট্রির লোক। অনেকেই বলে থাকেন যে এখন অনার্সে টেকনিক্যাল কোর্স ঢুকাবেন, অথবা অনেক ধরনের কথাবার্তা শুনি। আসলে বিশ্ববিদ্যালয় কিন্তু সেই ধরনের শিক্ষার জন্য নয়। বিশ্ববিদ্যালয় আছে মৌলিক বিষয়াবলী শিখাবে। আপনি যদি আইটির দিক থেকে বলেন সেক্ষেত্রে অ্যালগোরিদম, অথবা মেকানিক্যাল যদি বলেন যে মেকানিক্যাল মেইন কম্পোনেন্টগুলো শিখবে এবং ইন ডেপথ শিখবে। বাট এনি টেকনোলজি যখন আসবে তখন সেটাকে যাতে ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। এবং এই প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই বেসিক ফান্ডামেন্টাল জিনিস যখন একজন শিক্ষার্থী অত্যন্ত ভালোভাবে জানবে, তখন কিন্তু
নর্মাল আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত বিষয়গুলো আসে সেটা ওই ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ অথবা আপনার ইন্ডাস্ট্রির সাথে মিলে কাজ করার মধ্য দিয়ে কিন্তু সেগুলো তারা খুব দ্রুতই কোপ আপ করতে পারবে। কিন্তু আপনি ওই ইন্ডাস্ট্রির ওই টেকনিক্যাল সাবজেক্ট যদি সরাসরি পড়তে হয় তাহলে আপনার সাবজেক্টের কোর বা ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু আসলে পড়া হবে না। এবং আমার যেটা ধারণা যে পশ্চিমা বিশ্ব আমাদের সেদিকেই ধাবিত করছে যে তোমরা সেগুলোকে ইনভলভ করো। আসলে মূল জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল, ওরা সব বানায় দিবে আর আমরা তার পিছনে দৌড়াবো। উই শুড নট ডু দ্যাট। আই এম নট এগ্রি অ্যাট অল উইথ দ্যাট। আমার বক্তব্য হচ্ছে কোর ফান্ডামেন্টাল জিনিসগুলো, যদি সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ে সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কোর এবং ফান্ডামেন্টাল বিষয় আছে, সেগুলোকে সে খুব ভালোভাবে রপ্ত করবে, দেন এভরিথিং উইল বি ইজি ফর হিম to adapt with any sort of challenges, any sort of innovation, any sort of আপনার সেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক আর ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক। এখন আমাদের আমার যেটা আমার ব্যক্তিগত ধারণা, ইট মাইট বি রং, যে আমাদেরকে আসলে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। এটি হয়তো আমাদের দেশের যারা প্রথিতযশা যারা শিক্ষাবিদ তাদের মুখ থেকে সেটি শুনতে পাবেন, জানতে পাবেন। নাও কাম টু দ্য পয়েন্ট, যে এখন ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া যে লিঙ্কেজ, কোলাবোরেশন অথবা কোঅপারেশন, জয়েন্ট রিসার্চের কথা বলেছি, সিলেবাস ডেভেলপমেন্টের কথা বলছি। আফটার দ্যাট আপনার ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ব্রিজিংয়ের জন্য কিন্তু নানান রকম ব্যবস্থা, স্কিলস গ্যাপ অথবা ইন্ডাস্ট্রি রেডি। আমরা ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশন বলতে মাথায় ফার্স্ট যেটা টাচ করে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েটরা এসেই কেন কাজ পারে না। আরে বাবা, সেটা তো সম্ভব নয়। আপনি 4 বছরের ডিগ্রি করে ফার্স্ট গিয়েই যদি সে প্রোডাকশানে চলে যেতে পারে, সেটা তো হয় না, ওয়ার্ল্ডের কোথাও নাই। তাকে সে নলেজেবল কিনা, তার আইকিউ শার্প কিনা, সে ফান্ডামেন্টাল জিনিস বা বেসিক জিনিস জানে কিনা, দেন ইউ গিভ দেম ট্রেনিং ফর 1 month, 2 month, 3 month, এভরিহোয়ার ইজ দেয়ার। মানে এই বিষয়টি আছে। ইন্টার্নশিপ, হোয়াই ইন্টার্নশিপ? ইন্টার্নশিপ এই কারণেই তো এসছে। অ্যাপ্রেন্টিসশিপ হোয়াই? এই কারণে অ্যাপ্রেন্টিসশিপের বিষয় আসছে। আবার কোনো বিদেশে কোঅপ প্রোগ্রাম করানো হয়, কোঅপারেটিভ প্রোগ্রাম, স্পেশালি নর্থ আমেরিকাতে কোঅপ। আমার ছেলে কানাডাতে পড়ে, সে এইভাবে পড়াশোনা করে, 2 সেমিস্টার পরে 1 সেমিস্টার সে কাজ করে এবং রিলেভেন্ট ফিল্ডে কাজ করে, আবার 2 সেমিস্টার পরে আবার 1 সেমিস্টার সে কাজ করে। দিস ইজ হাউ দে আর ওয়ার্কিং অ্যান্ড দে আর রিডিউসিং দ্য ওয়ার্ক রেডি পিপল অ্যান্ড দ্য কী বলা যায় ফ্রেশ গ্রাজুয়েট। এবং স্যান্ডউইচ ইয়ার আছে ইংল্যান্ডে অথবা আপনার ইংল্যান্ডের মতো ইউরোপের কিছু কিছু দেশে, যে 4 বছরের মধ্যে 1 বছর সে কাজ করবে আর 3 বছর পড়াশোনা করবে। স্যান্ডউইচ ইয়ার, সে ইন্ডাস্ট্রিতে তার সাবজেক্ট রিলেটেড সে কাজটা করবে। তো এই ধরনের নানান রকম, আমরা যেমন একটি প্রোগ্রাম ইতিমধ্যে ড্যাফোডিল থেকে আমরা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। সেটি একটি হচ্ছে এসিপিপি প্রোগ্রাম, অ্যাপ্লাইড ক্যারিয়ার প্লেসমেন্ট প্রোগ্রাম। This is completely developed by Daffodil with the help of a Bangladeshi American consultant, যিনি আমেরিকান ব্যাংক অফ আমেরিকাতে কাজ করে, এবং আমরা একটা নাম করেছি এসিপিপি, অ্যাপ্লাইড ক্যারিয়ার প্লেসমেন্ট প্রোগ্রাম। একটা ছেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পরে থার্ড ইয়ার থেকে সে একটা ইন্ডাস্ট্রির সাথে তার সাবজেক্ট রিলেটেড বিষয়ে অ্যাটাচ থাকবে ইন্ডাস্ট্রিতে, without hampering his fundamental basic class and study. এইভাবে করে এই 2 বছর গাইডেড তার একটা সুপারভাইজড সে কিছু কাজ করবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। এটাও আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে চর্চা করি। আমাদের যেহেতু একাডেমিয়াও আছে, ইন্ডাস্ট্রিও আছে, আমাদের এখানে থরলি জাস্ট আফটার গ্র্যাজুয়েশন 3 মাসের জন্য আমরা রিক্রুট করে তাদেরকে প্রথম দিন থেকেই কিছু টাকা পয়সা আমরা দেই।
3 মাস তাকে থরলি কিছু মানে কি বলা যায় যে এমপ্লয়েবিলিটি স্কিলস নিয়ে কিছু লেকচার দেওয়া হয়, আর বাকিটা হচ্ছে সে সরাসরি কাজ করে। এবং এটার মধ্য দিয়ে সে 3 মাসের মধ্যে একদম পূর্ণাঙ্গ একজন এমপ্লয়ি হিসেবে সে কাজ করতে পারে। দিস ইজ কল্ড অ্যাপ্রেন্টিসশিপ। এর বাইরে আপনার আমাদের আরও নানান রকম বেসিক্যালি আমরা এটা হচ্ছে জব সাইটের দিকে বললাম। আর মূলত তো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রথম থেকে জন্ম হওয়ার সময় ছিল আইসিটি বেসড বিশ্ববিদ্যালয়, এখন আমরা এটাকে টার্ন করছি উদ্যোক্তা বান্ধব বিশ্ববিদ্যালয়। সো এই উদ্যোক্তার জন্য আমরা আমাদের অনেক ধরনের কাজ হয়, যেগুলো ডেফিনেটলি 4IR রিলেটেড যেগুলো কাজ সেগুলো এর ইনক্লুডেড এর সাথেই থাকে। তো এই বিষয়গুলো আমি উদ্যোক্তা উন্নয়নের যে ইনিশিয়েটিভ সেটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি সেদিকে আর আপাতত যাচ্ছি না। বাট উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট 4IR অ্যান্ড প্রবাবলি our teachers are also very much aware about it, and our students will be fitted and they will be knowing about 4IR and its impact and how to prepare them for their future workforce. ধন্যবাদ সবাইকে। Yes, I think should I hand over to anybody else or okay, thank you so much. I think our Professor Dr. Tauhid Bhiya sir at the end বলবেন। তার আগে আমি যেহেতু ইন্ডাস্ট্রি প্রেক্ষাপটে বলেছি, আমার মনে হয় একাডেমিক প্রেক্ষাপটে আমাদের প্রফেসর ডক্টর ইমরান মাহমুদ, if you would like to say something. Thank you, sir. Thank you for joining here. I'm Dr. Imran Mahmood, Head Department of Software Engineering, Daffodil International University. About fourth industrial revolution, আমি এটা নিয়ে কিছু বলতে যাব না, আজকে সারাদিন আমাদের এটা নিয়ে কথা হয়েছে। আমি ডাইরেক্টলি চলে যাই টু দ্য পয়েন্ট অ্যাবাউট ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। About industry academia collaboration, the challenges normally what we face is actually our mindset. আমরা ইন্ডাস্ট্রি থেকে তারা চিন্তা করে যে স্টুডেন্টরা যেটা শিখে আসে সেটা নট এনাফ, বাট ইন্ডাস্ট্রি কিন্তু এখানে একটা জিনিস করছে কিনা আমি শিওর না, বাট আমি আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে পাই নাই কখনো ইন্ডাস্ট্রি থেকে যে একটা ট্যালেন্ট পাইপলাইন ক্রিয়েট করা, যে তারা যে এক্সপার্ট পাচ্ছে না, সো হোয়াট দে আর ডুইং উইথ দ্য একাডেমি আমি কিন্তু ওভাবে ওরকম দেখে নাই। ফর দ্য বিগ ইন্ডাস্ট্রিজ আই ক্যান সি দে হ্যাভ ইন্টার্নশিপ প্রোগ্রাম, বাট স্মল অ্যান্ড মিডিয়াম সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ ওদেরকে কোনো সেইভাবে ইনিশিয়েটিভ আমার চোখে পড়ে নাই। বাট অ্যান্ড ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ সামটাইমস উই ফেস দ্য ডিফিকাল্টিজ দ্যাট যখন ইন্ডাস্ট্রির সাথে আমরা কোলাবোরেশন করি তখন আমরা চাই যে ওদের টেকনিক্যাল হ্যান্ড যে আছে, যে আমার স্টুডেন্টকে শেখাতে পারবে, এই ধরনের লোককে আমার কোম্পানিতে আনতে, নট ফ্রম দ্য টপ লেভেল লাইক সিইও সিএফও যারা স্ট্র্যাটেজিক লেভেল কাজ করে। আমার স্টুডেন্টরা আসলে স্ট্র্যাটেজি এখন বুঝে কাজ নেই, তারা হচ্ছে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দে হ্যাভ টু ডেভেলপ দ্য সফটওয়্যার, তো সেই ধরনের রেসপন্সটা আমরা ওইভাবে পাই না। এনিওয়ে, বাট এখন আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে। ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং we already initiated 3 different measures aligned with our Prime Minister's Vision 2041, that we started major in cyber security, major in data science, and major in robotics and embedded system. And while doing the collaboration with the industry, we found that এটার কোনো কমন ফ্রেমওয়ার্ক নাই, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ডিফারেন্ট মডেলে আসলে কোলাবোরেশন করতে চায়, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু অ্যাকসেপ্ট দ্যাট ওয়ান। তো কিছু অর্গানাইজেশন আমাদের সাথে কাজ করতেছে দ্যাট দে ওয়ান্ট টু ওপেন দ্য সার্টিফিকেট কোর্স, আপনার ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি সার্টিফিকেট কোর্স। ওসব কোর্স করলে স্টুডেন্টরা মোটামুটি বুঝতে পারবে যে ওসব দেশে কী ধরনের ডাটা সায়েন্সের কাজ হচ্ছে। ফর রোবোটিক্স অ্যান্ড এমবেডেড সিস্টেম, অ্যাজ উই ডোন্ট হ্যাভ এনাফ resources here, that's why we collaborate with foreign countries, foreign universities, তারা আমাদেরকে বিভিন্ন রিসোর্স দিয়ে আপাতত হেল্প করছে। সো উই ডু আ জয়েন্টলি প্রোগ্রাম। সো এই প্রোগ্রামে আমাদের অনেক নলেজ শেয়ার হয়, তা আমরা বুঝতে পারি যে তারা আসলে বাইরের দেশে কী ধরনের চাচ্ছে, কারণ আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং লেভেলে রোবোটিক্সে আমরা মানে অন্যান্য কান্ট্রির সাথে এখনও আগাতে পারিনি, ওদের সাথে এখনও তাল মেলাতে পারিনি। বাট
ফর ডাটা সায়েন্স দেয়ার ইজ আ হিউজ স্কোপ আমরা এখন পাচ্ছি ডাটা সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটিতে। কারণ আগেকার দিনে ছিল যে আগে কম্পিউটার ইউজ করতে পারতো নাকি, এরপর সেই কম্পিউটার থেকে সফটওয়্যার আসলো, সফটওয়্যার থেকে নাও উই হ্যাভ হিউজ ডাটা। নাও এই ডাটা দিয়ে কী করব, বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু এখন আমাদের সাথে কোলাবোরেশন করতে চায় যে আমাদের কাছে ডাটা আছে, দেখেন তো কোনো ইনসাইট বের করে যায় নাকি। তো তখন আমাদের যেটা হয় যে আমাদের স্টুডেন্টদেরকে এই ধরনের ইনসাইট বের করার জন্য ট্রেনার কিন্তু আমরা বাইরের ইন্ডাস্ট্রি থেকেই খুঁজি, যে ইন্ডাস্ট্রি থেকে কোন ধরনের ট্রেনার আসবে। আমি আমার কথা বড় করব না, আমি জাস্ট বলতে চাই যে দুই ধরনের কাজ আমরা করতে পারি ইন ফিউচার উইথ ইন্ডাস্ট্রি, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। ইন শর্ট টার্ম এভরি সফটওয়্যার কোম্পানি শুড হ্যাভ ইন্টার্নশিপ প্রসেস, যেটা ব্যাংকের আছে, যেটা সফটওয়্যার কোম্পানিতে ওইভাবে নাই, যেটা আমাদের করা উচিত। সেকেন্ড, অ্যানাদার ওয়ান ইজ ভেরিয়াস কাইন্ড অফ কম্পিটিশন, যেটা আমি বলেছিলাম মাইন্ডসেটের কথা। আমার ফ্রেন্ড একটা ফোন দিয়েছে আমাকে, বলছিল যে আইওটির একটা ভেন্ডিং মেশিন আমি বানাচ্ছি, তোর ইউনিভার্সিটিতে আমি কম্পিটিশন করতে চাই। আমি বলে দিছি যে না রে ভাই, আমি অনেক ব্যস্ত, আমাদের পড়ানোর সামনে পরীক্ষা, এইসব কম্পিটিশন করা যাবে না। বাট ওয়াইল ওয়ার্কিং উইথ দিস আই ফাউন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি অরিজিনাল ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। তারা কিন্তু এখান থেকেই কিন্তু আমার কিছু আইওটি এক্সপার্ট বের হয়ে যেত, যেটা হয়তো বা আমি করতে দিলাম না, একটা রুটি কিন্তু আমি এটাকে শেষ করে দিয়েছিলাম। নাও আই রিয়েলাইজ অ্যান্ড নাও আই টেক অ্যাকশন ওয়াইজলি। এগেইন ডাটা সায়েন্স বললাম, রোবোটিক্স বললাম, সাইবার সিকিউরিটি, হিউজ অপরচুনিটি in Bangladesh. We have major, and we are doing collaborative research also with the foreign industry and the experts from local industry. So hopefully these things will go, and competition for long term we can work with the curriculum development. This is what the industry people are also want. They are nowadays, while developing the curriculum, we integrate A2I, and also from various industries like Celis is also working with us to develop the software engineering curriculum. Hopefully this will go on, and may Allah bless our this academy industry collaboration. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ ইমরান স্যার। সো আমরা একজন অ্যাকাডেমিশিয়ান এবং সফটওয়্যার ডিপার্টমেন্ট ড্যাফোডিলের ওনার কাছ থেকে ওনার ইনসাইটটা শুনলাম। এখন আমাদের আবার ইন্ডাস্ট্রি ইনসাইট আমরা জানতে চাইবো। আই উড লাইক টু রিকোয়েস্ট তাপস কুমার মজুমদার স্যার টু শেয়ার ইউর ইনসাইট অ্যাবাউট দিস কোলাবোরেশন। Hello. Okay, it's okay. হ্যালো। ঠিক আছে। আমার সামনে যারা অডিয়েন্স আছেন, আমার মনে হচ্ছে অধিকাংশই ড্যাফোডিল ফ্যামিলির স্টুডেন্টস, টিচার্স, ইফ আই নট রং, ঠিক কিনা? ওকে। আমরা ওয়ালটন থেকে দুজন এসেছি, আপনাদের টিচারদের কথা শুনছিলাম, খুব ভালো লাগতেছিল। এবং আমরা ইন্ডাস্ট্রি 4 নিয়ে অনেক আগে থেকে চিন্তা ভাবনা করছি। আমাদের টিচারদের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, যে তাদের স্টুডেন্টরা ওখানে গিয়ে আমি কিন্তু আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি প্রায় বলা যাবে যে 18 বছর আগে ইউনিভার্সিটি পার করছি। তো দীর্ঘদিন ওয়ালটনের সাথে আছি এবং একটা কোর জায়গায় কাজ করছি আমি। ও আমার স্টুডেন্ট বলা যায়। কোর জায়গাটা হলো যে রিসার্চ। আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্ট, এটা আমাদের ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টির নাম। রিসেন্টলি আমরা নামটা চেঞ্জ করে হয়েছে হলো রিসার্চ অ্যান্ড ইনোভেশন। এর মধ্যে অনেক হিস্ট্রি আছে, এই দুটো নামের মধ্যে অনেক মাহাত্ম্য আছে। সম্প্রতিকালে ইন্ডাস্ট্রি 4, এসডিজি হট টপিক। এবং আপনারা জানেন যে ওয়ালটন আমাদের যে ভিশন, সেটা হলো 2030 সালের মধ্যে আমরা বিশ্বের 5টি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্যের একটা হতে চাই 2030 সালের মধ্যে, খুবই সংক্ষিপ্ত সময়। তো এগুলো কিন্তু মুখের কথা না, হ্যাঁ। আমরা কিন্তু সবাই আমাদের চোখে মুখে আমরা ধরেই নিছি যে আমরা 2030 সালে পৌঁছে গেছি। ইনফ্যাক্ট নতুন যারা জয়েন করে, যে ইঞ্জিনিয়াররা জয়েন করে, সবার সাথে আমার ইন্ট্রোডাকশানে সাক্ষাৎ হয়, সবাইকে একই কথা বলি
যে ধরে নাও যে এটা 2030 সাল, এখন কীরকম ফিল হচ্ছে? সো 2030 সাল যখন সামনে, তখন এই যে দুটো ওয়ার্ড বললাম, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং ইন্ডাস্ট্রি 4 খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমি জানছি সেখানে যে সেখানে কিন্তু আমি ইন্ডাস্ট্রি 4 এক্স্যাক্টলি ওয়ার্ডটা শিখি নাই বা জানিও নাই। তাহলে আমরা কি চিন্তা করতে শিখলাম কি করে? আমরা তো ইউনিভার্সিটি থেকে ওই ওয়ার্ডটা নিয়ে আসি নাই। আসলে নুরুজ্জামান স্যার বলতেছিলেন যে বেসিক ডেভেলপমেন্টের কথা বলছিলেন উনি। আমি সম্পূর্ণ সহমত যে বেসিকই হলো গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি 4 একটা ডেফিনেশন, জাস্ট শর্টকাট ডেফিনেশন যদি বলি এইভাবে যে ইনফ্যাক্ট আজকে আমাদের এই মেলাতে আমাদের যে শোরুম আছে, এখানে আমরা একটা জিনিস তুলে ধরবার চেষ্টা করছি যে প্রোডাক্ট টু প্রোডাক্ট কমিউনিকেশন। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে আইওটি বেজ কমিউনিকেশন করতেছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রোডাক্ট। আমরা হয়তো টাইম স্বল্পতার কারণে ঠিকমতো ফুটায় তুলতে পারিনি। আমি হ্যাপি না যেভাবে এখানে করছে, কিন্তু এটা একটা জাস্ট প্রোটোটাইপ। আমাদের সামনে বাণিজ্য মেলা আসতেছে, সেখানে আমরা এই প্রোটোটাইপকে আরও বড় পরিসরে নিয়ে যাব। তো যেটা বলতেছিলাম, এখানে যেটা আমরা শো করার চেষ্টা করছি যে প্রোডাক্ট টু প্রোডাক্ট কমিউনিকেশন। আসলে ইন্ডাস্ট্রি 4 এর ফার্স্ট পার্ট হলো প্রোডাক্ট টু প্রোডাক্ট কমিউনিকেশন থ্রো ক্লাউড, থ্রো ইঞ্জিনিয়ারিং, থ্রো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রো রোবোটিক্স, থ্রো অটোমেশন। হ্যাঁ, এগুলো বলতে পারি আমরা। আফটার দ্যাট একটা প্রোডাক্ট কমিউনিকেট করবে একটা প্রসেসের সাথে, সেম থ্রো ডেটা, থ্রো সাইবার, থ্রো আইওটি, থ্রো ক্লাউড। আফটার দ্যাট প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হবে সেম মেথডে। প্রসেস কমিউনিকেশন করবে ফ্যাক্টরি সাথে, ফ্যাক্টরি টু ফ্যাক্টরি কমিউনিকেশন, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কমিউনিকেশন, অ্যাট দ্য সেম টাইম পুরা সাপ্লাই চেন কমিউনিকেশন। মানে আমি আজকে এখানে একটা পার্টিকুলার প্রোডাক্ট বানাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমার সাপ্লায়ার জানবে যে আমাকে ও তো একটা বানায় শেষ করে ফেলছে, আমাকেও একটা বানাইতে হবে ওই পার্টিকুলার প্রোডাক্টের একটা পার্ট। হ্যাঁ, এই যে কমিউনিকেশন এবং একটা সার্টেন লেভেলের পরে যে ওকে একটা নির্দিষ্ট এমওকিউ, যেমন ধরেন যে 1 লাখ পিস সামথিং এরকম, 1 লাখ পিসের পরে সে অটোমেটিক্যালি সব কিছু জেনারেট হয়ে যাবে, কমার্শিয়াল ইনভয়েস সব কমপ্লিট হয়ে যাবে, শিপমেন্ট চলে আসবে। হ্যাঁ, কন্টেনার চলে যাবে, জাহাজ চলে যাবে, মানে মাঝখানে কোনো কমিউনিকেশন দরকার হবে না, সব কমিউনিকেশন হবে ডাটাবেজ সিস্টেমে বা বিগ ডাটা ব্যাংকে। ডেফিনেটলি আমরা যেহেতু ইন্ডাস্ট্রি 4 ইউনিভার্সিটি থেকে ওয়াটার নিয়ে যাই নাই, আমরা স্বপ্ন দেখছি যে 2030-এ আমাদের ভিশন ফুলফিল করব। সো এই কাজগুলো আমাদের করতে হবে, ডেফিনেটলি করতে হবে, এবং আপনাদের শিক্ষকদের ছাত্ররাই করবে, বাংলাদেশের ছাত্ররাই করবে। আমরা বেশ কিছু ইউনিভার্সিটির সাথে এমইউ সাইন আপ করছি, অনেক রিসার্চ রিলেটেড কাজ চলমান আছে। প্যান্ডেমিকের জন্য কিছু স্লো হয়েছে, বাট আবার সেগুলো শুরু হচ্ছে। কিছু মিসকমিউনিকেশনও আছে। এখানে আমি এক্সপেক্ট করব যে ইউজিসি থেকে কোনো পার্টিসিপেশন কেউ আছে কিনা? নাই। আচ্ছা, থাকলে ভালো হতো। ওনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন জরুরি, যেহেতু ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি কোলাবোরেশনে ওনারা একটা বড় ভূমিকা রাখতে পারে। হোয়াট এভার, ইন্ডাস্ট্রি 4-এ চলে আসে আবার। যেটা বলছিলাম যে এই যে অটোমেশনগুলো আমাদের দেশের স্টুডেন্টরাই করতেছে, যেহেতু আমি তো আমাদের দেশের মানুষ নাকি, আমি আমার দেশের ইঞ্জিনিয়ার, আমার দেশের টিচার থেকেই আমি শিক্ষা পাইছি, এবং সেই বেসিক নলেজ থেকে এগুলো হচ্ছে। স্যার যেটা বলতেছিলেন যে বেসিক নলেজ, আসলে সেটা ইম্পর্ট্যান্ট, সেদিকে আপনারা ফোকাসড হন। আই থিঙ্ক আমরা পারবো, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আসি সেখানে আমরা পারবো, যেহেতু আমাদের ভিশন ফুলফিল করতেই হবে। আর কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো যে এসডিজি।
এবং আমাদের আরেকটু বলি যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম কেন নাম হলো এবং কি তার গঠন হইলো কিভাবে কেন হইলো আমরা আমরা আমাদের যে রিসার্চ উইং রয়েছে সেখানে প্রায় 500 ইঞ্জিনিয়ার কাজ করে। আমাদের ইমরান মাহমুদ স্যার বলতেছিলেন যে ইঞ্জিনিয়ারদের মানে নট এনাফ এরকম একটা ফার্স্ট ধাক্কা দিতে হয়। আই ডোন্ট অ্যাগ্রি, এরকম না। হ্যাঁ, আমরা আসলে ইঞ্জিনিয়ারদের বা আমাদের শিক্ষিত লোকজনদের কাজ একটা পর্যায়ে ম্যানেজিংয়ে চলে যায়। মানে একটা ফিল্ড লেভেলে এন্ট্রি হয়, খুব কুইক তারা ম্যানেজিং পর্যায়ে চলে যায় উইদিন 2 ইয়ার্স। সো কমিউনিকেশন, তার স্কিল, তার কম্পিটেন্সি সব জাজ করা হয় পুঙ্খানুপুঙ্খভাবে ভেরি শর্ট টাইমে। এবং ওই শর্ট টাইমে আসলে অনেক আনসার্টেনিটি থাকে যে একজন হয়তো ভালো কম্পিটেন্ট একজন স্টুডেন্ট সে ওখানে চান্স পাইল না, হতে পারে এরকম, কিন্তু দেখা যাবে যে সে অন্য আরও ভালো করছে, অন্য জায়গায় গেছে আর কি। কিন্তু আমি ওনার সাথে সহমত হতে পারছি না যে যে আমরা যখন একজন বেসিক স্টুডেন্ট পাই, আমি স্পেশালি ওয়ালটনের কথা বলবো, আমি ওয়ালটন সম্পর্কে জানি, আমার মনে হয় তারা আবার একটা ইউনিভার্সিটিতে ব্যাক করে। আমাদের আমাদের ফ্যাসিলিটি দেখার যাদের সৌভাগ্য হয়েছে তারা বলতে পারবেন ইটস এ ইউনিভার্সিটি ইনসাইড। একদম স্ট্রাকচারাল বলেন আর ভিতরের ম্যানেজমেন্ট সিস্টেম বলেন, ইটস ইউনিভার্সিটি। সো ফিলিংটা এরকমই যে ইউনিভার্সিটি থেকে আবার ইউনিভার্সিটি, মানে ডিফারেন্ট ইউনিভার্সিটি। আমি এজন্য বলতেছি যে ওনার সাথে সহমত না। হ্যাঁ, আসলে ওইভাবে রিসিভ হয় না। সবাই ক্যাপাবলই, এবং ক্যাপাবল বলেই একটা অপরচুনিটি পায় আর কি। এসডিজি নিয়ে যেটা বলছিলাম এবং আমাদের অর্গানোগ্রামে আমরা 4টা বিগ চ্যানেল তৈরি করছি। সেটা হলো, প্রথমটা হলো একটা গ্রুপ আছে যারা অর্গানাইজেশনের ভিতরের ইমপ্রুভমেন্ট স্কোপ খুঁজবে এবং সেগুলো ডেভেলপ করবে অর্গানাইজেশনের ভিতরে। আরেকটা গ্রুপ আছে যারা অর্গানাইজেশনের উপরে বসে বাইরে কী করতেছে, কোন ইউনিভার্সিটি কী রিসার্চ করতেছে, কোন অর্গানাইজেশন কী নিয়ে কাজ করতেছে, কোথায় কি ঘটনা ঘটতেছে, কোথায় কোন পলিসি হচ্ছে যা কিনা আমাদের বিজনেস অ্যাট দি সেম টাইমে বলবো বাংলাদেশের জন্য হার্মফুল বা বাংলাদেশের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সে জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করতেছে এবং সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি নিতে হচ্ছে যে বটম লাইনে আমরা কি করব। সো দুটো টিম, একটা হলো অর্গানাইজেশনের উপরে বসে বাইরে ফোকাস করতেছে, কে কী রিসার্চ করতেছে ইত্যাদি আমি বললাম। আরেকটি টিম হলো অর্গানাইজেশনের ভিতরে কোথায় কোনো ইমপ্রুভমেন্ট স্কোপ আছে, আরেকটি টিম মাঝখানে রয়েছে। এই দুটো টিমকে জয়েন্টলি কাজ করাচ্ছে। আরেকটা যেটা ফোর্থ টিম, যেটা এখনও আমরা সম্পূর্ণ বিল্ড আপ করতে পারি নাই, সেটা হলো এই 3টে টিম মিলে আসলে ইনোভেশন রিলেটেড কাজ হচ্ছে, ইনোভেশন রিলেটেড। আরেকটা ফোর্থ টিম যেটা ইনভেনশন রিলেটেড কাজ করবে, সামথিং নিউ। এই জায়গায় ডেফিনেটলি আমাদের ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন ছাড়া, ফ্রেন্ডশিপ ছাড়া সম্ভব না। অত রিসোর্স একটা অর্গানাইজেশনের থাকতে পারে না, খুব লিমিটেড রিসোর্স। সো ডেফিনেটলি এটা বিগ অপরচুনিটি ফর ইউনিভার্সিটি, যে উই আর থিঙ্কিং দিস ওয়েস। এবং আমরা যখন এই অর্গানোগ্রামটা বা এই থিমটা যখন অ্যানাউন্স করছি, তখন আমাদের ওখানে আমাদের জাফর ইকবাল স্যারকে আমরা ইনভাইট করছিলাম, কায়কোবাদ স্যারকে আমরা ইনভাইট করছিলাম। জাফর ইকবাল স্যার, ওনার স্পিন তো খুব ভালো, কথা বলেন, হ্যাঁ, মানে মজার মানুষ আর কি। তো ওনার স্পিচে বলছিল যে আসলে যেটা উনি জানলেন সেটা উনি দেখতে চান যে আমরা করতে পারি, আমাদের ওনার স্টুডেন্টরা করতে পারেন, এটা উনি ফিল করতে চান।
তো ওনাকে আমরা আশ্বস্ত করছি এবং উনি রিয়েলি হ্যাপি যে একটা অর্গানাইজেশনের এত সাহস যে তারা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন। কারণ ওনার চিন্তা উনি চিন্তা করছেন ইট ক্যান বি এ নাসা ইন ফিউচার। সো আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের একটা অর্গানাইজেশন যা কিনা আমরা বলি 2008 সালের জন্ম, মানে এটা জন্ম আরও অনেক আগে, কিন্তু অফিসিয়ালি ম্যানুফ্যাকচারিং স্টার্ট করছে আমরা 2008 সালে। সো এত শর্ট টাইমের মধ্যে এরকম থিঙ্কিং এবং এরকম একটা ভিশন, এটা উনি 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 একটু অবাকই হয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করছেন ইউ ক্যান। বাংলাদেশের মানুষের সেই সাহস আছে, সেই বুদ্ধিও আছে, সেই ইনোভেটিভ ক্যাপাসিটিও আছে। সো আমরা পারবো, নো ডাউট। আর আরেকটা বিষয় হলো যে আমরা হলো এসডিজি নিয়ে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা 17টা গোল আছে, প্রত্যেকটা গোলে আমরা পার্টিসিপেশন করতেছি। বেসিক্যালি আজকে আমরা এখানে বসে আছি, আমাদের অ্যালাইনমেন্টটা কোথায়? আমাদের অ্যালাইনমেন্ট হলো, আমাদের অ্যালাইনমেন্ট বেসিক্যালি এখানে যে আমরা এসডিজি কোন গোলের সাথে কানেক্টেড হয়ে আজকে আমি এখানে কথা বলতেছি, দ্যাট শুড বি ওকে। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। সো আমরা এসডিজি যে গোল নাম্বার 9, যেখানে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অন দ্যাট পয়েন্ট আমি এখানে বসে আছি। সো আমাদের ওয়ালটনের প্রত্যেকটা কর্মকাণ্ড, আমরা প্রত্যেকটা প্রজেক্টস, প্রত্যেকটা স্টেপস এর মধ্যে আমরা অ্যানালাইসিস করি যে আমাদের ভিশনের সাথে কানেক্টেড কিনা, আমাদের গ্লোবাল সাস্টেনেবল গোলের সাথে কানেক্টেড কিনা, যে কোনো অ্যাক্টিভিটি। ইফ নট উই উইল নট অ্যাটেন্ড, ইফ নট। সো দুই দিক থেকে আমরা অ্যালাইন্ড আছে এখানে। এবং ইউনিভার্সিটি, প্রত্যেকটি ইউনিভার্সিটির সাথে আমরা যে চ্যানেল ওপেন করে রাখছি, যে ইনভেনশন চ্যানেল, সেখানে হিউজ স্কোপ আছে, সেখানে আমরা একসাথে কাজ করব এবং আমরা আমাদের দেশের স্টুডেন্টকেই নিয়ে কাজ করব। আমাদের মধ্যে সেই মেধা, সেই চিন্তাভাবনা, সেই মানসিক শক্তি সব কিছু আছে, সেটা নিয়েই আমাদের পুঁজি, সেটা নিয়েই আমরা এগিয়ে যাব এবং ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের মধ্যে যে পার্টটা উঠে এসেছে, সেখানে অবশ্যই ইউনিভার্সিটির একটা পোর্শনটা অবশ্যই লাগবে। এখন এখানে আপনি যেটা বললেন যে প্রোডাক্ট টু প্রোডাক্ট কানেকশন, এবং এই প্রোডাক্ট টু প্রোডাক্ট কানেকশনের মধ্যে অবশ্যই সেখানে কমিউনিকেশন বলতে গেলে সেখানে ইনফরমেশন আসে। ইনফরমেশন মিনস ভেরিয়াস টাইপস অফ ডেটা ওখানে থাকবে। টেসলার কথাটাই যদি বলি আমরা, অটোমেটেড কার, বাট এই টেসলা যখন মুভ করছে, ফর এক্সাম্পল টেসলা যখন তার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, তার রিচার্জ দরকার, তার 15-20 মিনিট আগে থেকেই বা 15 কিলোমিটার আগে থেকেই সে অটোমেটিকলি যেখানে রিসার্চ করে সেখানে চলে যায়। বাট ইন দিস মোমেন্ট আমরা যদি চিন্তা করি যে এটা হ্যাক করা হলো টেসলার সিস্টেমটা, তাহলে কোথায় যাবে? তো আমি এখন আমাদের প্রফেসর তৌহিদ ভুঁইয়া স্যারকে রিকোয়েস্ট করব, কারণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটির বিষয়ে প্রথম যিনি পদক্ষেপ নিয়েছিলেন এবং একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ওয়ালটন কি চিন্তা করলো সেটা আমরা শুনলাম, কিন্তু এই 4IR এর ক্ষেত্রে ডেটা এবং তার সিকিউরিটির বিষয়ে স্যার একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ খুব মনোযোগ দিয়ে এই টপিক নিয়ে শোনার জন্য। আমরা কিনোট স্পিচে খুব সংক্ষেপে বুঝতে পেরেছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্যাপারটা কি। আমরা অটোমেশনের কথা শুনি, আমরা সাইবার সিকিউরিটির কথা শুনছি, আমরা রোবোটিক্স, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, আমরা আইওটি, অনেকগুলি বাজওয়ার্ডের সাথে পরিচিত। সমস্যাটা হচ্ছে পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি প্রবলেম ফেস করছে, রেডিমেড পিপল ইন্ডাস্ট্রি থেকে বের হচ্ছে না। আবার
জিনিসটা এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে আমরা এটা আশা করতে পারি না যে ইন্ডাস্ট্রি কারিকুলামে একদম লেটেস্ট ইস্যুসগুলি সব আমরা ঢুকিয়ে দেব। সো আমাদের প্রথম প্যানেলিস্ট যে কথাটাকে গুরুত্ব দিয়েছেন এবং ওয়ালটন প্রতিনিধি যে কথাটাকে সাপোর্ট করেছেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি শিক্ষার যে বেসিক জায়গাটা, সেই জায়গাটা যদি শক্ত থাকে, অর্থাৎ কারো লজিক যদি পরিষ্কার হয়, প্রোগ্রামিং যদি বোঝে, তাহলে যে ধরনের প্রোগ্রামিং আসুক না কেন সে কোপ করতে পারে। এই মুহূর্তে আপনি যদি খোঁজেন, একজন ইন্ডাস্ট্রি পার্সন হিসেবে আপনি যদি খোঁজেন সার্ভারলেস প্রোগ্রামিং ক্লাউডে কাজ করবে এইরকম 10টা ছেলে দরকার, আপনি পাবেন না। আপনি হতাশ হবেন যে বাংলাদেশে এতগুলি বিশ্ববিদ্যালয়, 100-র বেশি বিশ্ববিদ্যালয়, সবগুলি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, অথচ এদের কারিকুলামে সার্ভারলেস প্রোগ্রামিংয়ের ব্যাপারটা নাই। হাউ ফানি! আপনি খুব বিরক্ত হতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু প্রোগ্রামিং বোঝে, তারা কিন্তু ক্লাউড বোঝে। যে জিনিসটা হচ্ছে কারিকুলামে এখনও এই জিনিসটা আসেনি। এর দুটো সমাধান হতে পারে। একটা হতে পারে, শিওর, ঠিক আছে, আমি কন্টিনিউ করব। আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আমরা তার কাছ থেকে একটু শুনি, তারপরে আবার আমরা সেশনে ফিরে যাব। আমি কি অনুরোধ করব স্টেজে আসার জন্য? আপনি করবেন? ঠিক আছে, প্লিজ আসুন, আমাদের সৌভাগ্য। না, আসলে আমরা এখানে এই আজকের এই মহতি চমৎকার আয়োজন এবং উদ্যোগ, এখানে আমাদের প্লিজ আপনারা প্লিজ বসেন, প্লিজ টেক সিট। না, আমি শুধুমাত্র শুভেচ্ছা জানাতে আসছি যে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওয়ালটন এখানে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করছেন। তো এই সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা বসেন, প্লিজ টেক সিট। এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা আমাদের শিক্ষক মণ্ডলী আছেন, তারা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কাজ করছেন। এটা আসলেই একটা উৎসাহজনক একটা অবস্থান এবং প্রক্রিয়া, এবং এটার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন যেখানে শিল্প, আমরা বিশেষ করে তথ্য প্রযুক্তি সহায়ক এবং এনেবল শিল্প আমরা তৈরি করতে পারি। এই জন্য আমাদের উদ্যোক্তারা এগিয়ে আসছেন। একটা কথা হঠাৎ করে শুনলাম যে অনেকগুলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে আমাদের দেশে, কিন্তু আসলে সব ডিপার্টমেন্টে সবচেয়ে লেটেস্ট নলেজ শেখানোটা সবসময় সম্ভব হবে না। তো আমরা আমাদের শিক্ষার্থী পর্যায়ে গিয়ে যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে তারা যাতে করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদেরকে যা শেখানো হয় সেটা যাতে করে শুধু না শিখে, তাদেরকে আমরা যেন শেখাই কিভাবে শিখতে হয়। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লার্নিং হাউ টু লার্ন, এইটা, এবং লাইফ লং লার্নিং। আমি আজকে যেই প্রোগ্রামিং নলেজ বলি বা স্কিল বলি বা যাই শিখছি না কেন, আগামীতে সেটা অবসলেট হয়ে যেতে পারে। টেকনোলজি কন্টিনিউয়াসলি মুভিং। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা সেভাবে করে প্রস্তুত করবেন, এটা হচ্ছে আমাদের অনুরোধ। কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক ইনার্শিয়া কাজ করে অনেক সময়, যে আমরা অনেক সময় মনে করি যে আমি যা শিখেছি এটা আমার কর্মসংস্থানের জন্য যথেষ্ট, এবং আমার এন্টাইটেলমেন্টটাও তৈরি হয়। এন্টাইটেলমেন্টটা যাতে করে তৈরি না হয় এবং তার মধ্যে একটা চেতনাবোধ আসে, আমি কর্মসংস্থানে যাব, আমার কি স্কিল আছে যেটা আমাকে আমার কর্মদাতারা নিয়ে আমাকে তার জন্য পেমেন্ট করবে, এই মানসিকতা যাতে সৃষ্টি হয়। এবং এটা হলেই ইউনিভার্সিটি বেসিক এডুকেশন দিবে, বেসিক ফ্রেমওয়ার্কটা দিবে, কিন্তু সফট স্কিল থেকে শুরু করে অনেক বিষয়ে শিক্ষার্থীদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর আমাদের শিল্প পর্যায়ে ওয়ালটন এখানে বিশেষভাবে সহযোগিতা করছেন। তবে আমি মনে করি ওয়ালটনের মতো আরও অনেক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ওয়ালটন সাহস করে এসেছে, সরকার সহযোগিতা করছে। অনুরূপভাবেই ওয়ালটনকে আরও উন্নত পণ্য এবং প্রযুক্তি যাতে করে আমাদের দেশে আনতে পারে, এবং আপনারা মানুষ যাতে করে সেটা এফোর্ড করতে পারে, এই জন্য ব্যবস্থা করুন যে কিভাবে আমাদের কনজিউমাররা তাদের যে কনজামশন ক্যাপাসিটি সেটা যাতে করে বাড়ে। নয়তো আপনার পণ্যের যে বাজার সৃষ্টি হওয়ার বিষয়টা আছে, ডোমেস্টিক কনজামশন না বাড়লে কিন্তু সেই পণ্যের বাজার আমরা সেইভাবে তৈরি করতে পারবো না। সেটা এখন ধরে রেখেছে, মানে বিদেশ থেকে পণ্য এনে, চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে এনে ধরে রেখেছেন। এবং অফকোর্স ড্যাফোডিলস ইউনিভার্সিটি, তারাও অগ্রণী ভূমিকা নিচ্ছেন, এবং প্রাইভেট ইউনিভার্সিটিদের পক্ষ থেকেও আমি দেখেছি যে ড্যাফোডিলস ইউনিভার্সিটি এই যে স্কিলস ড্রিভেন এডুকেশন অনেক বেশি উদ্যোগী এবং খুব কাজ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যারা এই প্রেক্ষিতেই বলাটা আর কি, যে মূলত
মানসিকতার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী শিক্ষক পর্যায়ে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে করে প্রযুক্তি উদ্ভাবকদেরকে আরও বেশি তারা কাছে টেনে নেন। তারা শুধুমাত্র এখন ওয়ালটন সারা বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড, ড্যাফোডিলসও ব্র্যান্ড হয়ে গিয়েছে। এখন তাদের কিন্তু রেসপন্সিবিলিটিটা এখন শুধুমাত্র তাদের শেয়ার হোল্ডারদের প্রতি সীমাবদ্ধ নেই, রেসপন্সিবিলিটিটা এখন সোসাইটির পর্যায়ে হয়ে গেছে। কারণ এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে রাষ্ট্র এবং সমাজের সহযোগিতা ছিল বলেই। বাংলাদেশের মানুষ বিদেশি ব্র্যান্ডের বাইরে গিয়েও ওয়ালটন ব্র্যান্ডকে বা অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে আমাদের, তাদেরকে নিয়েছে, গ্রহণ করেছে। এই যে তার ভোগের কারণে কিন্তু আপনার আয়, এবং আপনার আয় হচ্ছে, তাই আপনার তার প্রতি রেসপন্সিবিলিটি অবশ্যই আছে। সেই জন্য উদ্ভাবকদেরকে আরও বেশি আপনারা গ্রহণ করবেন, তাদের কাছ থেকে ধারণা নেবেন, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ক্যাপটিভ ট্যালেন্টসটা আছে, যে মেধা আছে, সেইটাকে আপনারা দয়া করে কাজে লাগান। সেটা লাগানোর সক্ষমতা আপনাদের আছে। আমরা পলিসি অ্যাসিস্ট্যান্স আমরা অবশ্যই দিব। এটুকু বলেই আপনাদের এই আলোচনার শুভকামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাইকটা, হ্যাঁ তৈরি স্যার প্লিজ। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী মহোদয়। উনি অত্যন্ত অল্প সময়ের ভিতরে মূল থিমটা কিন্তু সামারাইজ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থায় ল্যাকটা কোথায়, প্রবলেমটা কোথায়, এটা যেমন আইডেন্টিফাই করেছেন, তেমনি একটা সমাধানের কথাও বাতলে দিয়েছেন। আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ নিয়ে একটা কথা সবসময় বলে থাকি, বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা যদি প্রপার হয় তাহলে ইন্ডাস্ট্রি রেডি মানুষ তৈরি করতে সুবিধা হয়। অফকোর্স বেসিক এডুকেশন শিখতে হবে, পাশাপাশি আমাদের ভাইয়ের নামটা বলি, তাপসদা অত্যন্ত সুন্দরভাবে একটা কথা বলেছেন যে আমি প্রোগ্রামিং শিখে আসলাম, প্রোগ্রাম রিলেটেড কাজ করব, কিন্তু তার যে সফট স্কিলগুলি দরকার এটাও খুব ইম্পর্টেন্ট। সো ইন্ডাস্ট্রিতে এসে একজন, আমি যদি কম্পিউটারের কথাই বলি, একজন জুনিয়র প্রোগ্রামার খুব তাড়াতাড়ি যখন টিম লিড হয়ে যায় সে তখন কিন্তু আর প্রোগ্রামিং করে না, কিন্তু তাকে জানতে হয় কি করে একটা কাজ ইন্ডাস্ট্রি থেকে তার ক্লায়েন্টের কাছ থেকে বুঝে নিতে হবে, কি করে গিটহাবে কন্ট্রোল করতে হবে, কাজটা ডিস্ট্রিবিউট করা এবং সেটা বুঝে নেওয়া। অর্থাৎ তার কমিউনিকেশন স্কিল, তার লিডারশিপ, তার টাইম ম্যানেজমেন্ট, এই সমস্ত জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়। হাউএভার আমরা ওভারঅল ডিসকাশনগুলো শুনেছি। আমার নিজের কথা হলো, যদি এমন হয় যে ইউনিভার্সিটি তার কাজ করছে, অর্থাৎ একটা চমৎকার কারিকুলামে আমরা চেষ্টা করছি স্টুডেন্টদেরকে তৈরি করতে, পাশাপাশি আমরা যদি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করি, আজকে যেমন ওয়ালটনের কর্ণধার আমাদের পাশে আছেন, যারা ওয়ালটন চালান, যারা R&D করেন এবং R&D ডিপার্টমেন্টের নামকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনে কনভার্ট করার মতো প্রজ্ঞা দেখান, যারা সত্যিকারের রিয়েল লাইফে কী হচ্ছে এইসব নিয়ে কাজ করেন, সমস্যা এবং সমাধান নিয়ে কাজ করেন, তাদের সাথে যদি আমাদের একটু কোলাবোরেশন থাকে, যেটা ওনারা অলরেডি চালু করেছেন বিশ্ববিদ্যালয়গুলির সাথে, তাতে লাভটা কোথায়? লাভটা হচ্ছে এই ইনসাইটগুলি যদি আমরা আমাদের কারিকুলামে ঢোকাতে পারি, তাহলে যে জিনিসটা হবে, ইউনিভার্সিটি এডুকেশন তো চলবেই, সেই সাথে আমাদের ছেলেমেয়েরা কাটিং এজ টেকনোলজি সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে বের হবে। আমরা আজকে থেকে যখন 20-25 বছর আগে আমি গ্র্যাজুয়েট হয়েছি, ওনারা গ্র্যাজুয়েট হয়েছেন, তখন আমরা অ্যালগরিদম পড়েছি, কিন্তু এখন যদি আমরা এটার সাথে একটু অ্যাড করতে পারি যে ক্লাউডে কীভাবে কাজ করে, ক্লাউড কী করে সিকিউর করে, সাইবার সিকিউরিটি কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা হ্যালো ওয়ালটন অথবা হাই সিরি এইটার সাথে পরিচিত, যে আমরা একটা অটোমেটেড কারোর সাথে কথা বলছি বা কিছু, তো সেটাকে নিরাপদ করার জন্য কি দরকার, এই নলেজটা যদি আমাদের থাকে, কিভাবে করব বা প্রয়োজনীয়তাটা জানা থাকলে অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। অর্থাৎ আমরা যদি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করি, আমাদের যে সমস্ত প্রজেক্ট স্টুডেন্টরা করছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা স্টুডেন্ট বিভিন্ন প্রজেক্ট এবং রিসার্চ করে, তারা কি বিষয় নিয়ে কাজ করছে, এটা যদি ইন্ডাস্ট্রির লোকেরা জানেন এবং ইন্ডাস্ট্রির কি প্রয়োজন সেটা যদি ইউনিভার্সিটির লোকেরা জানে, তাহলে কাজ অনেক সহজ হয়ে যায়। আমরা এমনভাবে তৈরি করতে পারি মানুষগুলিকে যারা খুব দ্রুততম সময়ে ইন্ডাস্ট্রির জন্য মোস্ট সুইটেবল হতে পারে। সো বেসিক্যালি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের বিকল্প নাই, বাট এখানে একটা গ্যাপ সারা জীবনই ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে। অ্যাকাডেমিক্সরা মনে করে তারাই সব থেকে বেশি জ্ঞানী, আর ইন্ডাস্ট্রি তো ব্যবসা করে, তাদের তো টাকার দরকার, আর ইন্ডাস্ট্রি মনে করে রিয়েল কাজ তো আমরাই করছি, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ তো শুধুমাত্র কতগুলি কাগজ। এই আন্ডারস্ট্যান্ডিংটার বা এই গ্যাপটাকে যদি একটু মিনিমাইজ করা যায়, আজকে যদি বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট রিসার্চ গ্রুপে একজন উপদেষ্টা হিসেবে একটা ইন্ডাস্ট্রি রিয়েল পার্সন থাকে, অথবা ইন্ডাস্ট্রির যে
রিসার্চ প্রবলেম নিয়ে তারা কাজ করছে, সেই প্রবলেমগুলি যদি ইউনিভার্সিটিকে দিয়ে বলা হয় এর একটা সলভ করে দাও, আমরা তোমাদেরকে ফান্ডিং করব এইটা কাজ করার জন্য, যেটা আমি আমার R&D সেকশনে করছি, তাহলে আমাদের অনেক সমস্যারই সমাধান হওয়া সম্ভব। এবং এটা যে আমি নতুন বলছি তা না, এই ধরনের মডেল বিদেশে কাজ করছে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে কাজ করছে। আমি খুব কাছ থেকে অস্ট্রেলিয়ান অনেক ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রি কোলাবোরেশন দেখেছি। আমি দেখেছি যেমন ওয়ালটনের একটা সেল থাকতে পারে ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিতরে, এটা খুবই কমন। আমি যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম অস্ট্রেলিয়াতে, ওখানে আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানির রুমটার নামে ওই কোম্পানির নামে, এবং ওটার ভিতরে বসে R&D হচ্ছে, যেখানে ইউনিভার্সিটিও কন্ট্রিবিউট করছে ওই কোম্পানিটার প্রবলেম নিয়ে। সো আমরা যদি গ্যাপটা একটু কমিয়ে আনতে পারি তাহলে আমাদের জন্য সফল হবে। আর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 5th 6th যাই আসুক না কেন, আমরা যদি কাটিং এজ ইস্যুর জন্য নিজেদেরকে রেডি করতে পারি কারিকুলামে, এবং সেটা যদি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী সেশন প্যানেলের কাছে যেতে পারি। হ্যালো, আজকে ভাবছিলাম যে আমরা এখান থেকে কিছু আউটকাম নিয়ে যাব, এবং অলরেডি তহিদ স্যার এবং তাপসদার থেকে যেই জিনিসটা পেলাম, যে তহিদ স্যার লাস্টের যে কথাটা যে বললো, ইউনিভার্সিটির ভিতরে ওয়ালটনের একটা রিসার্চ সেল থাকতে পারে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে, আর তাপসদার যেটা বললো যে ইনোভেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটির কোলাবোরেশনটা দরকার। আমি যখন কোরিয়াতে ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটিতে স্যামসাংয়ের এরকম একটা ইনোভেশন সেল ছিল, এবং সেখানে আমি কাজ করে একটা সময় স্যামসাংয়েও আমি প্রজেক্ট লিড পর্যায়ে কাজ করেছি। সো হোপফুলি সেই দিনটা বাংলাদেশেও আসছে এবং ওয়ালটন সেটা লিড করবে। এখন আমি শেষ বক্তা ওয়ালটন থেকে মিস্টার MS ওয়াসিফ খান আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। বড় স্যাররা সবাই অনেক কথাবার্তা বলছেন, সেই জায়গায় শেষ মুহূর্তে এসে আসলে আমার কথা বলাটা কতটুকু মানানসই হচ্ছে আমি ঠিক জানি না, বাট স্টিল ইটস এ প্যানেল ডিসকাশন, রাইট? সো আই উইল জাস্ট শেয়ার সাম থটস অফ মাইন্ড regarding whatever industry and university. I will not go to the fourth industrial revolution things and on all cloud-based information or robotics, automation, whatever it is. You have already heard enough. So I think ইউনিভার্সিটিতে আমরা ছাত্র হিসেবে কি ফিল করি, আর আমরাই যখন ছাত্র ইউনিভার্সিটি থেকে এসে ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আসলে কি ফিল করি, এই দুইটার ভিতরে যদি একটা কানেকশন করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অটোমেটিক্যালি ডান হয়ে যাবে। আমাদের এই ধারণাটার ভিতরে কোনো ব্রিজ নেই। আমি কিন্তু এক সময় ছাত্র, স্যাররাও এক সময় ছাত্র ছিলেন, যেটা বললেন স্যাররা, সেখানে আসলে ব্যাপারটা এরকম না। যেমন ওয়ালটন এখন কেন MOU করতেছে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, বিকজ আমরাই ছাত্র, আমরা ইন্ডাস্ট্রিতে এসে বুঝেছি বা ফিল করি, আমাদের স্যাররা সবসময় এটা ফিল করেন যে আসলে ইউনিভার্সিটি থেকে এই জিনিসগুলো, নিউ আইডিয়াসগুলো, ছেলেপেলেদেরকে অ্যাপ্রিসিয়েশনগুলো অনেক ইজিয়ার। আমরা ওয়ালটনে বাংলাদেশ রিসপেক্টে হয়তো অনেক ইঞ্জিনিয়ার একসাথে আছে, হয়তো 1000 ইঞ্জিনিয়ার একসাথে আছে এক জায়গায়, যেটা হয়তো অন্য কোনো ইন্ডাস্ট্রি, অন্য কোনো কোম্পানিতে নেই, একসাথে কাজ করতেছে বাংলাদেশে, বাট স্টিল ইটস 1000 পিপল অনলি। যেখানে বাংলাদেশের রেসপেক্টে যদি ইউনিভার্সিটি চিন্তা করে, এটা লাখ লাখ স্টুডেন্টের আইডিয়া হয়ে যাবে, অ্যান্ড ওয়ান আইডিয়া ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, উই নো অ্যাবাউট, জাস্ট অ্যান আইডিয়া, অ্যান্ড ইট নিডেড টু বি ইমপ্লিমেন্টেড ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল লেভেল অর মাস পাবলিক সার্ভিস কনজিউমেবল প্রোডাক্ট হিসেবে অ্যাপ্রোচ করাতে পারলে আইডিয়াটাকে, সেটা আজকে সবচেয়ে বড় প্রোডাক্ট। গুগল ইটসেলফ ইজ অ্যান আইডিয়া, অ্যাপল ইজ অ্যান আইডিয়া, এভরিথিং ইজ অ্যান আইডিয়া। সো ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম তখন আমাদের মধ্যে কাজ করতো একমাত্রই জিনিস যে পরীক্ষার হলে এক্সামের পরে কি স্কোর করতেছি। আর ইন্ডাস্ট্রিতে আসার পরে আমার কাছে মনে হয়েছে হাউ আই মেক ইট পসিবল, হাউ আই মেক ইট ফাইন বেটার দ্যান প্রিভিয়াস। আমি কিভাবে
মার্কেট কনজিউমেবল কাস্টমার কি চায় এইভাবে প্রসেসটাকে ডিজাইন করি। সো ফার্স্ট অফ অল আমি এখন বর্তমানে সার্ভিসে আছি, বাট আমি স্যারের আন্ডারেই 5 বছর প্রথমে R&Dর আন্ডারে প্রসেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট ডিজাইনে কাজ করতাম। আমার হাতে আমি যখন একেবারে আফটার গ্র্যাজুয়েশন আই হ্যাভ জয়েন্ট ওয়ালটন অ্যান্ড ইটস বিন 8 year লং রাইট নাও আই এম ওয়ার্কিং ইন ওয়ালটন। সো এই জায়গাতে যখন আমি প্রথম ঢুকি 6 মাসের মাথাতে আমি সাউথ কোরিয়া যাই। আমার ফার্স্ট প্রজেক্ট যেটার জন্য আমার রিক্রুটমেন্ট হয়েছিল, ফিল্টার ড্রায়ার বানাইতে হবে আমাদের ফ্যাক্টরি প্রেমিসেসে, যেটা একটা রেফ্রিজারেটর একটা পার্ট, একটা অংশ, যেটা আর কাজ হলো ময়েশ্চার অ্যাবজর্ব করা। সো এটার জন্য একটা সেই ধরনের এনভায়রনমেন্টের ভিতরে আমরা এটা বানাবো, যেটা আমরা বাইরে থেকে আগে নিয়ে আসতাম। এইভাবে ওয়ালটনের যদি রেফ্রিজারেটর প্রোডাক্টের কথা বলি, এক এক করে প্রত্যেকটা জিনিস এখন আমরা কিন্তু বানাই। এই বানানোটার মধ্যে একটা প্রাপ্তি সুখ আছে। কি সুখ? আমার যত কষ্টই হোক 6 মাসের ছেলের উপরে, গ্র্যাজুয়েট একটা ছেলের উপর ভরসা করার যে সাহসিকতা দেখায়, এটা আসলে ওয়ালটনের ইউনিক কোয়ালিটি, যেটা আমি আজ পর্যন্ত দেখিনি। আমার ছোট পরিসরে আর কি, হয়তো আরও কিছু জায়গায় আছে, বাট এই অংশটা যদি আমরা করতে পারি, পরিবেশটা তৈরি করতে পারি, আই গেস দ্য ইয়াং পিপল উইল অলওয়েজ হ্যাজ বিন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উইল বি। সো এই অংশটুকু ওয়ালটনের কাছ থেকে পেয়েছি, আমার উপর ভরসা করা হয়েছে। আমি সাউথ কোরিয়াতে গিয়ে আমার মেশিনারিজ যেগুলো আমি ফাইনালাইজ করছি, এগুলো ইন্সপেকশনে গেছি। সেখানে ওই মেশিন ঠিক হবে কি না, ওটা যাদের সাথে আমি আজ পর্যন্ত ডিল করেছি সবাই হলো মোর দ্যান 50 or 45+ এজের মানুষ। তাদের সাথে ডিল করে আমি ওই মেশিনটা নিয়ে এসে বাংলাদেশে এসে বসিয়ে একটা প্রোডাক্ট আমি বের করেছি, যেটা আমার একটা ফাইনাল প্রোডাক্টের অংশ। এরকম আরও কিছু জিনিস আছে। দ্য থিং ইজ, I mean, whenever I have seen any refrigerator in anywhere in Walton, I have feel in myself that ওই ফ্রিজের ভিতরে যে পার্টটা ইউজ হচ্ছে ওটা তো আমার। Still now, right now, I am not looking after that project at all. But still আমার মধ্যে ফিলিংটা আছে যে ওয়ালটনের ফ্রিজটা মানেই কিন্তু এই প্রোডাক্টটা আমার। তো একই রকম ছাত্র থাকা অবস্থায় আমার কাছে রেফ্রিজারেশন কখনো ইন্টারেস্টিং মনে হয় নাই। ভেরি ফ্র্যাঙ্কলি, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাজ ওয়েল, বাট স্টিল যখন আমি সাবজেক্টটা পড়েছি আমার কাছে কখনোই মনে হয়নি যে রেফ্রিজারেশন সিস্টেমটা খুব বেশি ইন্টারেস্টিং। বাট হোয়েন এভার আই এম ওয়ার্কিং ইন দিস ফিল্ড, অ্যাকচুয়ালি ইন রিয়াল ওয়ার্ল্ড, আই এম ফাইন্ডিং ফ্যাসিনেটিং and truly I am amazed what I can do, what we should do, what we people can do. কত কিছু আছে করার মতো। সো জাস্ট একটা ফ্লেভার যদি আমরা পেতাম ইউনিভার্সিটি লেভেলে, যে আসলে এই রকম ফিজিক্যাল ব্যাপারটা, আমি যেটা রেফ্রিজারেশন সাইকেলের থিওরি পড়েছি ওইটা আসলে ফিজিক্যালি কিভাবে কাজ করে। আমরা দেখেছি ল্যাবে হয়তো রেফ্রিজারেশন সাইকেল দেখাচ্ছে, বাট স্টিল সেই জিনিসটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিভাবে, এই যে আইডিয়াগুলো, এই যে থটসগুলো, আসলে ওটা রিয়াল ওয়ার্ল্ডে কিভাবে অ্যাপ্লাই হয়, এতটুকু ধারণা যদি আমরা ছাত্র থাকা অবস্থায় যদি পাই, তাহলে আমার কাছে মনে হয় যে কোলাবোরেশনটা অটোমেটিক্যালি ডান হয়ে যাবে। আজকে যত বিলিনিয়ার দেখেন ওয়ার্ল্ডের, তারা মোস্ট অফ দ্য পিপল আর মেক দেমসেলফ বিলিনিয়ার ইন দেয়ার আর্লি 20s। মার্ক জুকারবার্গ, যদি আপনি বলেন স্টিভ জবসের কথা, বিল গেটসের কথা, দে মেক দেমসেলফ বিলিনিয়ার ইন দেয়ার আর্লি 20s। অ্যান্ড হোয়াট আর উই ডুইং ইন আওয়ার আর্লি 20s? 24 বছর পর্যন্ত তো বাবা মার টাকা পয়সা ইউনিভার্সিটি পাশ করা পর্যন্ত চিন্তা করছি। এরপরে হঠাৎ করে এসে যখন 1 বছর চাকরি চেষ্টা করো, চাকরি পাচ্ছি না, তখন মাথার মধ্যে কাজ করতেছে আসলে যে চাকরির জন্য নিজেকে ক্যাপাবল কীভাবে বানাবো। আর ততদিনে কেউ হয়তো গুগল বানায় বিলিনিয়ার হয়ে গেছে। তো আমাদের এই ছাত্র থাকা অবস্থায় রিয়াল ওয়ার্ল্ডের এক্সাম্পলগুলো, রিয়াল ওয়ার্ল্ড কীভাবে চলতেছে, এতটুকু যদি আমরা ইন্টিগ্রেট করার একটা প্রসেস ডেভেলপ করতে পারি, দ্য কোলাবোরেশনাল সিস্টেম উই ওয়ান্ট টু অ্যাচিভ বিটুইন আ ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি উইল বি ডান, আই গেস। যদি এতটুকু কমিউনিকেশন করতে পারি, সেটার জন্য বিভিন্ন টাইপের প্রোগ্রাম হয়তো অ্যারেঞ্জ করা যায়। সেটার জন্য আপনারা যারা স্যাররা আছেন, আপনারাই সব থেকে বেশি পারেন। আমাদের ইউজিসি সাইড থেকে যারা আছেন তারাই এটা পারেন। অ্যান্ড এই জায়গা থেকে আমাদের সার্ভিসকে আজকে 4IR বা ওই পার্সপেক্টিভে আর না কথা বলি, আমার কাছে মনে হয়েছে এই সেশনটার ভিতরেই আমি যে কথাটা বলতেছি, এটা যদি একটা ফিজিক্যাল জায়গা রাখতে পারতাম, এই জায়গায় সামনে বসায়
most of the people are you right now feeling sleepy will not feel sleepy anymore. I'm damn sure about it. So that is the thing that আমি যে থিওরিটা পড়তেছি ওই থিওরিটার সাথেই ফিজিক্যালি যে রিলেশনটা, যে এইটাই আসলে রিয়েল ওয়ার্ল্ডে হোয়াট ইট ইজ, যখন আমি আসলে দেখতে পাবো তখন আমার মধ্যে আগ্রহ তৈরি হবে, আর আগ্রহ যদি তৈরি হয় তাহলে আইডিয়া অলওয়েজ পপ আপ অ্যান্ড ইউ উইল অলওয়েজ ফিল ইউর সেলফ দ্যাট ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ কম্পিটেন্ট ইন টু দিস ওয়ার্ল্ড, অ্যান্ড হাউ ইউ উইল মেক ইউর সেলফ আন্ডারস্ট্যান্ডেবল। মানে কেউ কাউরে আসলে শিখাই দিতে পারে না, আমি এটা সহমত যে ইউনিভার্সিটি আসলে কখনোই শিখাই দিতে পারবে না। দ্য জার্নি ইউ হ্যাভ টু ডু অল বাই ইউর সেলফ, এভরিবডি হ্যাজ টু, everybody did and everybody will be. So একটাই আমার কাছে স্যারদের কাছে বা সবার কাছে অনুরোধ, আমরা রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ হয় সেইটার সাথে আমরা যা পড়ি এইটাকে যদি কোনোভাবে রিলেট করা যায় ছাত্র অবস্থায়, স্পেশালি দ্য আন্ডার গ্র্যাজুয়েট পিপলস হু আর just about to introduce to the industrial world, এই অংশটুকু যেভাবেই করা যায় যদি সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য এত প্রতিবন্ধকতার পরেও যেহেতু এই অবস্থায় 2021-এর মধ্যে আমরা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে চলে আসছি, অনেক সুখের ব্যাপার, একই সাথে সবচেয়ে ভয়েরও ব্যাপার, বিকজ যে চ্যালেঞ্জেসগুলো আমাদের সামনে আসছে 2025-এর মধ্যে ডেভেলপিং কান্ট্রি হিসেবে পৌঁছাইতে গেলে যে চ্যালেঞ্জেসগুলো মিট করতে হবে তার জন্য যেগুলো দরকার তার মধ্যে সবচেয়ে বেশি দরকার হলো স্কিল ম্যান পাওয়ার। আর সেইটা আমার মনে হয় এই অংশটুকু যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে 2025-এর আগেই হয়তো সম্ভব। আর অ্যাজ এ ওয়ালটন উই হ্যাভ আওয়ার ওন গোল, উই অলরেডি তাপস স্যার হ্যাজ শেয়ার দ্য ভিশন, দ্য মিশন অ্যান্ড হাউ উই থিঙ্ক, হাউ ইউ ওয়ান্ট টু থিঙ্ক আওয়ার সেলফ টুয়ার্ডস আওয়ার গোল। সো উইল ডু দ্যাট, and definitely some of you and your friends and colleagues will be also merged in this journey of ours, maybe in future, who knows. So good luck to everyone, and thank you so much for this platform. I think these kind of sessions should have occurred frequently. This is the culture I think we need to develop, first of all, to share our thoughts. So thank you so much. Thank you all. Thank you so much. Thank you so much, sir. আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম হ্যাঁ, একটু। sure. নবীন যখন একটা পার্টের কথা বলতেছিল যে কত সালে 5 বছর আগে ডেভেলপ করছে, ও শুনে ব্যথিত হবে যে জাস্ট 5 দিন আগে আমরা সিদ্ধান্ত নিছি ওই পার্টসটা আমরা ফ্রিজ থেকে বাদ দিব। হ্যাঁ, পৃথিবীর কোথাও ওই পার্টস ছাড়া রেফ্রিজারেটর তৈরি হয়নি এখনো। মানে কম্প্রেসার সিস্টেম দিয়ে রেফ্রিজারেটর তৈরি হয়নি। জাস্ট 5 দিন আগে আমরা সিদ্ধান্ত নিছি, মানে একটা জাস্ট খসা যে ওই পার্টসটা বাদ দিব। ওর কথা বলতে বলতে আমাদের ওয়ালটনের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভিতরে পেছন থেকে বসে আছে, শুনে হ্যাপি হবে এটা, কারণ ওই পার্টটা ডিল করে। হ্যাঁ, ও হয়তো জানে না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এটা একটা এডিশনাল মেসেজ ছিল নবীনের জন্য, দুঃখ পাওয়ার কিছু নাই, পার্টসটা বাদ দিলে আরও হ্যাপি হবে ও, যদিও এখন পার্টসটা দেখেও গর্ববোধ করে ওর পার্টস ওইটা। এটা এরকম অনেক কিছু আছে আমরা করছি। বেসিক্যালি এটা হলো ইনোভেশন। হ্যাঁ, এটা হলো থিঙ্কিং, এবং এই থিঙ্কিংগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকেই বেসিক থেকে পেয়েছি। হ্যাঁ, যেগুলো করা সম্ভব, এভাবে নাড়াচাড়া করা সম্ভব, এভাবে রিসার্চ করা সম্ভব। নবীন যেটা বলতে চাচ্ছিল এবং আমিও যেটা বলি যে আপনারা এমন কিছু নিয়ে রিসার্চ করেন না যার সাথে বর্তমান সিচুয়েশনটা কানেক্টেড করা যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একবারে কেউ জাম্প করতে পারবে না। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, যেখানে ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি আছে, স্টেপ বাই স্টেপ উঠতে হবে। আপনি বিশাল কিছু নিয়ে গবেষণা করে একটা আউটপুট করলেন, উইল নট ইউজেবল হবে না, তাহলে ওই গবেষণার কোনো রেজাল্ট আসবে না। কনটেক্সট রিলেটেড রিসার্চ করতে হবে। যদি আজকে আমরা লাফালাফি করে, ওয়ালটনের কিন্তু এই ক্যাপাবিলিটি আছে। আমাদের একজন প্যানেলিস্ট অলিয়া সাহেব উনি বলতেছিলেন যে
এটা শুধুমাত্র মাইন্ডসেটের ইস্যু। ইন্ডাস্ট্রি 4 সম্ভবত অলিয়ার ভাই আপনি বলছিলেন না, ট্রু, মাইন্ডসেটের ইস্যু। ইফ ওয়ালটন মাইন্ডসেট করে যে বাই 1 ইয়ার পুরা ইন্ডাস্ট্রি, পুরা ওয়ালটনকে ইন্ডাস্ট্রি 4 তৈরি করবে, ইট উইল বি, ডেফিনেটলি ইট উইল বি। হ্যাঁ, এবং আমরা এত দ্রুত যেতে চাই না, কারণ এখানে কিছু চ্যালেঞ্জ আছে, খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে। আমরা কিন্তু পারি সেটা, এবং বাই 1 ইয়ার যদি বলে ওয়ালটন, বাই 1 ইয়ারই হবে, একদিনও বেশি লাগবে না। হ্যাঁ, চ্যালেঞ্জগুলো মিটিগেট করে করে যেতে হবে, নতুবা বিশাল একটা গ্যাপ হয়ে যাবে। আমরা 30,000 মানুষের ফ্যামিলি, 30,000 মানুষের ফ্যামিলি। সো চিন্তা করতে হবে, যদি আমরা আজকে অটোমেশন নিয়ে আসি, 1 বছর পর অটোমেশন নিয়ে আসি, পসিবল। 30,000 মানুষের মধ্যে হয়তো আমাদের তখন লাগবে 3,000 মানুষ, বাকি 27,000 মানুষ, 27,000 মানুষ কিন্তু ডাইরেক্ট, 27,000 ফ্যামিলি যুক্ত আছে, 30,000 ফ্যামিলি যুক্ত আছে এর সাথে, ইনডাইরেক্টলি আরও এক্সপ্যান্ডেড জিনিসটা। হ্যাঁ, এবং আমরা আমাদের সিস্টেমটা তো সবসময় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। হ্যাঁ, এবং আমাদের ভীষণ সম্পর্কে আপনারা জানছেন যে কিভাবে আমরা মুভ করতেছি। সো এই অ্যামাউন্টটা আসলে জিওমেট্রিক্যালি বাড়তেছে, এই অ্যামাউন্টটা। সো আমরা হুটহাট সিদ্ধান্ত নিতে পারবো না যে বাই 1 ইয়ার এটা করতে হবে, কারণ এখানে একটা হিউজ গ্যাপের বিষয় আছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি সব থেকে বড় গ্যাপে পড়বে। উনি বলতেছিলেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে হিউজ ম্যান নির্ভর। হ্যাঁ, আমি বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি 4 নিয়ে সেশনও করেছি, বেশ কয়েকটা। সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে এই মানুষগুলো কোথায় যাবে। আমি কিন্তু চ্যালেঞ্জ মনে করি না এটাকে। দেখেন, কোভিড অনেকের জন্য অপরচুনিটি নিয়ে এসছে, অনেকের জন্য উল্টাটা। যারা অপরচুনিটি নিতে পারছে তারা ঠিকই কাজ করতে পারছে। ওর সাথে আলাপ করতেছিলাম, উনিও কোভিডের গল্প বলতেছিলেন যে কোভিডের সময় অনেকে অনেক, হ্যাঁ, মানে যাদের মোবাইল টেপার অভ্যাস ছিল না তারা অভ্যাস করে ফেলছে, মানে আইটির সাথে যোগাযোগ কানেক্টিং হয়ে গেছে আর কি। আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ, কোভিড তার একটা, এই সেক্টরে, অ্যাটলিস্ট এই সেক্টরে কোভিড একটা পজিটিভিটি নিয়ে আসছে, যে হিউজ ম্যান পাওয়ারকে এর সাথে কানেক্টিং করে দিছে। সো যদি কোভিডের সাথে ইন্ডাস্ট্রি 4কে আমি পাশাপাশি বসাই, যখন ইন্ডাস্ট্রি 4 একটা কোভিডের মতো ভাইরাস হবে, তখন একটা অপরচুনিটি বের হয়ে আসবে। অপরচুনিটিটা কেমন? আজকে যে কর্মী আমাদের গার্মেন্টসে সুইং মেশিনের সামনে বসে আছে, সে আসলে তার দ্বারা আসলে ওই অটোমেটেড মেশিন হয়তো প্রবাবলি চালানো সম্ভব হবে না, কিন্তু তার জেনারেশন, তার নেক্সট জেনারেশন মাস্ট হ্যাভ টু, তারা অ্যাডাপ্টেড হবে, হতেই হবে। কারণ আমি এই জন্য এখানে ইউজিসির কাউকে খুঁজতেছিলাম যে এই মেসেজ ট্রান্সফার করার জন্য, শুধুমাত্র যে ইউনিভার্সিটি থেকে আপনি অনেক বড় রিসার্চ করে ফেলবেন অ্যাপ্লিকেবল প্রবাবলি হবে না, যদি কিনা আমি আমার ওই কর্মীর যে বাচ্চা এখনো হয়নি তার জন্য প্ল্যানিং না করি, তার শিক্ষা ব্যবস্থার জন্য যদি প্ল্যানিং না করি, তাহলে হবে না, মানে এটা সাস্টেনেবল হবে না। আমরা সেমিনার করতে পারি, বলতে পারি, হ্যাঁ, আসলে 3D প্রিন্টিং নিয়ে প্রোডাকশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং সিস্টেম চিন্তা করতে পারি, বাট কোন পর্যায়ে আছি এখন আমরা, ওয়ার্ল্ডে কোন পর্যায়ে আছে 3D সিস্টেম, 3D প্রিন্টিং সিস্টেম, উই ডোন্ট নো। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু অনেকগুলো রোবট আছে। হ্যাঁ, সো এই রোবটগুলো আসছে, কিন্তু জাস্ট রোবট কিনতে হবে, প্রসেসের সাথে দরকার, অটোমেশনটা দরকার, এই জন্য আমরা কিন্তু বানাই নাই। সো যে জায়গায় আপনার যে টেকনোলজি, আমরা সবসময় এটা বিলিভ করি, নতুবা ওয়ালটন এখানে এত দ্রুত আসতো না, যে টেকনোলজি যে জায়গায় আছে সেই জায়গা থেকে স্টার্ট করতে হবে, যে জায়গায় আছে ওয়ার্ল্ডের। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বেঞ্চমার্ক করি, যখন ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট যখনই আসে, সেটা যদি বাংলাদেশে আসে, ফার্স্ট আমরা ক্রেতা হই। একই রকমভাবে ওয়ার্ল্ডে কোন টেকনোলজি নিয়ে কোথায় কি কাজ করছে এটা কিন্তু আমরা জানি,
এটা আমাদের জানতে হয়। সো আমরা কিন্তু স্টার্ট করি কোথা থেকে, নট ফ্রম বটম, যেখানে আমাদের বেঞ্চমার্ক অনুযায়ী যেখান থেকে স্টার্ট করা দরকার ঠিক সেখান থেকে স্টার্ট করি, আবার নট ফ্রম বিয়ন্ড অ্যাজ ওয়েল। হ্যাঁ, অনেক দূর থেকেও করি না, যাতে ইন্টিগ্রেশনটা থাকে। হঠাৎ করে এজন্য আমার ইউনিভার্সিটির সাথে একটা মানে আমার আবেদন যে আপনারা এমন কিছু নিয়ে রিসার্চ করেন যাতে যেটা ইন্টিগ্রেশন সম্ভব, প্রেজেন্ট কন্ডিশন থেকে উঠে আসা সম্ভব, মানে সেখান থেকে টান দিয়ে দিয়ে চেন করে করে আনা সম্ভব। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এটা ইমপ্লিমেন্টেবল হবে না। এবং এই কাজ করার জন্য ডেফিনেটলি আমাদের বর্তমান প্রসেস ডিজাইন কিভাবে করা আছে, কিভাবে চলতেছে, তার কিন্তু ভালো নলেজ দরকার হবে। এই নলেজটা আমার মনে হয়েছে যে ইউনিভার্সিটিতে যথেষ্ট কম, ট্রুলি স্পিকিং, এবং আই এম সরি ফর দ্যাট, যথেষ্ট কম। হ্যাঁ, এই জায়গাটা বোধহয় আরেকটু ইউনিভার্সিটি এগিয়ে আসতে পারে। ইন্ডাস্ট্রি রেডি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর শেয়ারিং। সো আমরা একেবারে প্রোগ্রামের শেষে চলে এসেছি। সো আমার কাছে লাস্ট দুইটা প্যানেলিস্টের কথায় একটা জিনিসই মনে হচ্ছে যে আমাদের আলিয়ার স্যার তার স্পিচে কিন্তু এআর, ভিআর, তারপরে এক্সটেন্ডেড রিয়েলিটির কথা বলছে, কিন্তু স্যারদের কথায় একটা জিনিস খুবই স্পষ্ট, যে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিয়েলিটি যেটা, সেটাকে কিভাবে আসলে ইউনিভার্সিটিতে ইন্টিগ্রেট করা যায়। সো সেইটা নিয়ে হয়তো আমরা সামনে কাজ করব, এবং এখানে অনেক ভালো ভালো কিছু রিকমেন্ডেশন আসছে, ভালো ভালো কিছু কথা আসছে, যেগুলো আসলে আমাদের অ্যাকশনেবল করা উচিত, এবং অ্যাকশনেবল যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, তাতে আমাদের যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের ফলে যে ভালো দিকটা সেটা উঠে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো সেশনটা এত পেশেন্টলি থাকার জন্য এবং শোনার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।